সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। করোনাকালীন এই সময়ে ঘরে বসে থেকে পড়াশোনা করছো। জাকির বিসিএস স্পেশালের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, সহকারী অধ্যাপক বাংলা এই পদে কর্মরত আছি। আর বিসিএস কিংবা জব প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে বাংলা বিষয় নিয়ে বা চাকরির বিষয় নিয়ে পরামর্শ দেই। তো সেই ধারাবাহিকতায় আজকেও আবার তোমাদের সামনে একটা উন্মুক্ত ক্লাসে হাজির হয়েছি। আশা করছি তোমরা আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়ছো। হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম হাবিবুর। নাসরিন, রোকেয়া, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আশিস চন্দ্র মোদক, রুবাইয়া, রুবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুব্রত সরকার, রাজ, লিঙ্কন, আদাব স্যার। আদাব। হাবিবুর রহমান, ভালো আছি বাবা। রঞ্জু আহমেদ, রাজুন আহমেদ, জাকির হোসেন, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। জুয়েল রানা মল্লিক, আসসালামু আলাইকুম স্যার। তো অনেক অসংখ্য শুভেচ্ছা আপনারা জানাচ্ছেন আমাকে। আমি সবার শুভেচ্ছার উত্তর একসাথে নিচ্ছি, কারণ এত হাজার হাজার নাম একসাথে পড়তে গেলে অনেক সময় চলে যাবে, তাই না? এটি যেহেতু উন্মুক্ত ক্লাস, তো কাজেই আমরা সবার পক্ষ থেকে আমি সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আর আমার প্রাণ শিক্ষার্থীরা, তাদের সামনে যখন আমি আসি, তাদের সাথে কথা বলি, তখন আমি আরও ভালো থাকি, আমার মনটা আরও ভালো হয়ে যায়। তো আশা করছি তোমরা আমাদের সাহিত্য ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমার সাথে যুক্ত হয়েছে এবং ঘণ্টাখানেক আমরা একসাথে থাকবো, সাহিত্যের কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসটিও নিশ্চয়ই তোমরা করেছো। গত যে আমরা ক্লাস দিয়েছিলাম জাকির বিসিএসে, মার্টিন মিলন, লাভ ইউ স্যার, লাভ ইউ স্টুডেন্টস, আই লাভ ইউ ভেরি মাচ। আমি সবাইকে অনেক ভালোবাসি, সবাই আপনারা আমার ভালোবাসার, আমার স্নেহের, সবাই আমার সাথে থাকবেন। জি, তো আমরা আজকে পড়াবো প্রাচীন যুগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন মনে আছে আপনাদের, গতদিন আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের কি যুগ বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে এই অংশটুকু আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আমি একটি কথা বলে রাখি শুরুতে, যে দেখবেন বিসিএসে বিশেষ করে বা বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাচীন যুগ থেকে অবশ্যই কি দুটি প্রশ্ন থাকবে। প্রাচীন যুগ থেকে দুটি প্রশ্ন থাকবে। তো আমি আজকে যে ক্লাসটি নিব, সেই ক্লাসটি আপনারা ফলো করে রাখবেন এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে আপনি এখন থেকে যে কোনো পরীক্ষা অবতীর্ণ হলে প্রাচীন যুগ থেকে যে প্রশ্নটি আসবে আপনি নিশ্চিত কমন পাবেন। আমি এটা শুরুতেই বলে দিলাম, এটা পরীক্ষা দেওয়ার পর আমার সাথে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, অনেক ভালোবাসা উড়াচ্ছেন আপনারা, অনেক লাইক দিচ্ছেন। এত ভালোবাসা যখন আপনারা উড়ান তখন আমি খুবই মুগ্ধ হই, বিমোহিত হই, ক্লাসে অনুপ্রেরণা পাই। হ্যাঁ, ভালোবাসা উড়াতে থাকবেন। জি, অনেক অনেক ভালোবাসা উঠছে। জি, আপনাদের প্রতি আমার ভালোবাসা। জি, ধন্যবাদ। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা। ওকে, তাহলে আমরা গত ক্লাসে, আমি আবার বলছি, আপনারা নিশ্চয়ই গত ক্লাস অনেকেই করেছেন। তো গত ক্লাসে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ কি আলোচনা করেছিলাম। তো প্রাচীন যুগ নিশ্চয়ই আপনারা জানেন 650 থেকে কি 1200 অথবা 950 থেকে 1200। দেখেন তো কি আমরা বলেছিলাম না এই কথাটি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনে আছে তো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার প্রাচীন যুগ 650 থেকে 1200। আর ডক্টর সুনীতি কুমার, ডক্টর কি সুনীতি কুমার এর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200। ঠিক আছে, এখন আজকের মূল আলোচনায় আমি যেতে চাচ্ছি। আজকের যে মূল আলোচনা, আমার সাথে আপনারা থাকবেন নিশ্চয়ই।
এই যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, এই প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 4টি। কয়টি? 4টি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে অর্থাৎ 650 থেকে 1200 সালের মধ্যে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? গ্রন্থের সংখ্যা হচ্ছে 4টি। গ্রন্থগুলো কি কি? গ্রন্থ 4টি হচ্ছে, একটু লিখে নেবেন। আচ্ছা, 4টি। আর যদি বলে প্রাচীন যুগে বাংলা ভাষায়, স্যার ক্লিয়ার ভালো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা বা শোনাতে কি কোনো সমস্যা হচ্ছে? ঠিকঠাক মতো দেখা বা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, অনেকেই লিখছেন যে ঠিকমতো দেখা যাচ্ছে না, ঠিকমতো দেখা যাচ্ছে না, একটু কমেন্টস করবেন 2-4 জন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? রচিত গ্রন্থের সংখ্যা হচ্ছে 4টি। আচ্ছা, এখন যদি বলে প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? তার উত্তর হচ্ছে 1টি। কি কনফিউশন? না, কনফিউশন না, আপনি বোঝেন না, এটি কনফিউশন। প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 4টি। রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? 4টি। কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? বাংলা ভাষায় রচিত গ্রন্থ 1টি। এখন এই জিনিসটা অনেকে বোঝে না, বা অনেকে বোঝে না বলেই কিন্তু ওই যে কনফিউশন তৈরি হয়। আসলে কনফিউশন না, প্রশ্নটি যদি 2 রকম হয় তাহলে উত্তরটি 2 রকম হবেই। একটি প্রশ্ন হলো প্রাচীন যুগে রচিত গ্রন্থ 4টি, কিন্তু 4টি বাংলায় রচিত না, বাংলায় রচিত হচ্ছে 1টি। বাংলায় রচিত কোনটি? চর্যাপদ। বাংলায় রচিত গ্রন্থ হচ্ছে প্রাচীন যুগে চর্যাপদ, কিন্তু এর বাইরে আরো 3টি গ্রন্থ রচিত হয়েছে আরো 3টি, মানে মোট 4টি, কিন্তু সেগুলো বাংলায় না। কোন ভাষা? অপভ্রংশ বা বঙ্গকামরূপী। জি, সে গ্রন্থগুলো কি কি? একটি হলো ডাকার নব, একটি হলো সরহপাদের দোহা, সরহপাদের দোহা, আর একটি হলো কৃষ্ণাচার্যের দোহা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গ্রন্থ প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 4টি। প্রাচীন যুগে বাংলা সাহিত্যেরই প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 4টি, কিন্তু সেগুলি বাংলায় সবগুলিই নয়। এই 650 থেকে 1200 সাল তথা প্রাচীন যুগে 4টি গ্রন্থ মোট লেখা হয়েছে, কিন্তু বাংলায় কয়টি লেখা হয়েছে? 1টি। তাহলে প্রাচীন যুগে বাংলায় রচিত গ্রন্থ হচ্ছে 1টি, চর্যাপদ। কিন্তু প্রাচীন যুগে রচিত গ্রন্থ কয়টি? তার উত্তর 4টি। কি কি? ডাকার নব, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং কি? চর্যাপদ। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? একমাত্র বাংলা নিদর্শন চর্যাপদ। নিদর্শন কিন্তু 4টা, প্রাচীন যুগের নিদর্শন 4টি, কিন্তু প্রাচীন যুগে বাংলা নিদর্শন কয়টি? বাংলা নিদর্শন 1টি। এইখানে ঝামেলা। প্রাচীন যুগে রচিত গ্রন্থ 4টি, কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ 1টি, অর্থাৎ বাংলা ভাষার একমাত্র প্রাচীন নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। ওকে, এখন এই চর্যাপদ এটি সম্পর্কে প্রথম আমাদের ধারণা দিয়েছেন কে? আপনারা কেউ লিখতে পারবেন? লিখলে আমি খুশি হব। এই যে চর্যাপদ নিয়ে আমরা পড়বো বা পরীক্ষায় আসবে বা বিসিএসে আসবে, এই চর্যাপদ সম্পর্কে প্রথম আমাদেরকে যিনি বলেছেন, চর্যাপদ সম্পর্কে ধারণা দিয়েছেন বা চর্যাপদের কথাটি বলেছেন, তার নাম কি? চর্যাপদ সম্পর্কে আমরা প্রথম জেনেছি কার কাছ থেকে? মানে চর্যাপদ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন যে ভদ্রলোক, তার নাম কি? রাজেন্দ্রলাল মিত্র। রাজেন্দ্রলাল মিত্র, জি, রাজেন্দ্রলাল মিত্র। বাকি 3টি
কোনো কোনো গবেষকের মতে বঙ্গকামরূপী, আর কোনো কোনো গবেষকের মতে অপভ্রংশ। বাংলার অপভ্রংশ থাকলে অপভ্রংশ দিবেন, অপভ্রংশ ভাষায় রচিত, অথবা বঙ্গকামরূপী দেওয়া যাবে, তবে বেশিরভাগের মতো অপভ্রংশ ভাষায়। জি না, হরপ্রসাদ না, ভুল, আপনাদের উত্তর ভুল। চর্যাপদ সম্পর্কে প্রথম যিনি আমাদেরকে জানিয়েছেন, হ্যাঁ, নির্ঝর তমালিকা, থ্যাংক ইউ, তিনি হচ্ছেন রাজেন্দ্র লাল মিত্র। রাজেন্দ্র লাল মিত্র, বা কোনো বই লাগছে রাজেন্দ্র লালা মিত্র। তাহলে এই যে চর্যাপদ নিয়ে যে আমরা পড়াশোনা করবো, হরপ্রসাদ শাস্ত্রী, ভুল উত্তর, ভুল উত্তর, জি, হরপ্রসাদ শাস্ত্রী নয়। তাহলে চর্যাপদ সম্পর্কে প্রথম যিনি আমাদেরকে জানিয়েছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। এই ভদ্রলোক ছিলেন বৌদ্ধ গবেষক। কি ছিলেন তিনি? বৌদ্ধ ধর্মের গবেষক। এশিয়াটিক সোসাইটি থেকে তিনি প্রাচীন ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের রচিত গ্রন্থের উপর গবেষণা করছিলেন। সেই গবেষণা গ্রন্থটির নাম কি? বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল। জি, গ্রন্থটির নাম হলো, যে গ্রন্থটিতে তাহলে চর্যাপদ সম্পর্কে প্রথম জানা যায় কোন গ্রন্থে, বা চর্যাপদের উল্লেখ করা হয় প্রথম কোন গ্রন্থে, গ্রন্থটির নাম BUDDHIST, বুদ্ধিস্ট সংস্কৃত, SANSKRIT, সংস্কৃত, বুদ্ধিস্ট, BUDDHIST, বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। বুঝতে পারলেন? চর্যাপদ সম্পর্কে প্রথম যেই ভদ্রলোক ধারণা দিয়েছেন, সেই বা প্রথম চর্যাপদের কথা বলেছেন, তার নাম হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। আর এই রাজেন্দ্রলাল মিত্র কি 1882 সালে তিনি এশিয়াটিক সোসাইটি নামক একটি প্রতিষ্ঠান আছে আমাদের, এশিয়াটিক সোসাইটি, সেখান থেকে তিনি বৌদ্ধ ধর্মের সাহিত্য নিয়ে একটি গবেষণা করছিলেন। তার গবেষণার শিরোনাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গবেষণা করতে গিয়ে এই ভদ্রলোক যখন 1882 সালে গবেষণা করতে গিয়ে তিনি জানতে পারলেন, ভালো করে শুনবেন, যে শুধু সংস্কৃত ভাষায় নয়, বাংলা ভাষায় বৌদ্ধ ধর্মের গ্রন্থ রচিত হয়েছে। তিনি গবেষণা করছিলেন বৌদ্ধ ধর্মের সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ, বৌদ্ধ ধর্মের উপরে কি সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ নিয়ে, কিন্তু সংস্কৃত ভাষার গ্রন্থ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি জানতে পারলেন যে সংস্কৃত ভাষাই নয়, প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্মের উপর বাংলা ভাষায়ও গবেষণা হয়েছে। এবং তিনি একটা অ্যাজাম্পশন করলেন, হাইপোথিসিস করলেন, যে এই বাংলা ভাষায় চর্যাপদ নামে কি একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ বা সাহিত্য রচিত হয়েছে। এইটুকু তিনি বলেছেন তার এই গ্রন্থটিতে। আর এই কথার সূত্র ধরেই বুঝতে পারলেন যে হরপ্রসাদ শাস্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কি অধ্যাপক হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন কি বাংলা বিভাগের অধ্যাপক। এই হরপ্রসাদ শাস্ত্রী কি করলেন? তিনি এই বাংলা ভাষায় লেখা বৌদ্ধ ধর্মের পুঁথি আবিষ্কারের জন্য তিনি খোঁজাখুঁজি শুরু করলেন। এবং খুঁজতে ওই রাজেন্দ্রলাল মিত্র, এখন দেখেন তিনি কেন নেপালে খুঁজতে গেলেন, হরপ্রসাদ কোথায় পেলেন? শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনবেন। হরপ্রসাদ যে নেপালে খুঁজতে গেলেন, হরপ্রসাদ জানলেন কেমন করে বলেন তো? যে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, যে নির্ঝর তমালিকা, থ্যাংক ইউ, তিনি ছিলেন বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, হরপ্রসাদ শাস্ত্রী বিভাগের প্রধান। তো হরপ্রসাদ শাস্ত্রী যে নেপালে খুঁজতে গেলেন, নেপালে, তো হরপ্রসাদ কেমন করে জানলো যে নেপালে বাংলা ভাষায় রচিত গ্রন্থ আছে? বলেন, হরপ্রসাদ কেমন করে জানলো যে নেপালে বাংলা ভাষায় রচিত গ্রন্থ আছে? আসলে তিনি এটা জেনেছিলেন কোথা থেকে? ওই যে বুদ্ধিস্ট সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার নেপালে, এখান থেকে। এবং তখন হরপ্রসাদ শাস্ত্রী কি করলেন? চলে গেলেন কোথায়? নেপালে। কত সালে? 1897 সালে। হরপ্রসাদ শাস্ত্রী এই
বাংলা ভাষায় রচিত বৌদ্ধ সাহিত্য আবিষ্কারের জন্য প্রথম নেপাল যান কত সালে? নেপাল গমন 1897 সালে। তারপর আরো একবার যান 1898 সালে গেলেন, গবেষণা করতে গেলেন। জি, কিন্তু খুঁজে পেলেন না, কারণ তিনি তো নিশ্চিত ছিলেন না যে আসলে আছেই কি না, আর থাকলে কোথায় আছে। রাজেন্দ্রলাল অনুমান করেছিলেন যে এটা নেপালে থাকতে পারে। কেন নেপালে থাকতে পারে? কারণ ওই যে বক্তিয়ার খিলজি, আমরা গতদিন অন্ধকার যুগের ক্ষেত্রে বলছি, বক্তিয়ার খিলজি যখন এদেশে এলেন ভারতবর্ষে, তখন বৌদ্ধ সিদ্ধাচার্যরা কোথায় থাকতেন জানেন? বৌদ্ধ সিদ্ধাচার্য, আমি আজকে নিয়ে কথা বলবো একটু পরেই চর্যাপদ নিয়ে। বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করলেন? জীবনের ভয়ে কি করলেন? তারা এখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন? নেপালে। কেন নেপালে গেলেন? নেপালে গেলেন এই জন্য যে নেপাল ছিল বৌদ্ধ ধর্মের দেশ। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? নেপাল। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনী। 27তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, 27তম, আমি যেই বিশেষ পরীক্ষা ক্যাডার হয়েছে, 27তম বিশেষ পরীক্ষার প্রশ্ন ছিল গৌতম বুদ্ধের জন্ম কোথায়? নেপালের লুম্বিনী, মৃত্যু নেপালের কুশিনগরে। তো এই যে এটি ছিল বৌদ্ধ ধর্মের দেশ নেপাল। তাহলে চর্যাপদের যারা রচয়িতা, রাজেন্দ্রলাল মিত্র কিন্তু অনুমান করলেন, হাইপোথিসিস, ধারণা করলেন যে হয়তোবা এটা কোথায় থাকতে পারে? নেপালে। কেন? অর্থাৎ বৌদ্ধ সিদ্ধাচার্যরা 1904 সালের পরে নেপালে চলে গেছিলেন। এই কথার সূত্র ধরে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ খোঁজার জন্য প্রথমে নেপাল যান কত সালে? 1897 সালে। তাহলে হরপ্রসাদ প্রথম নেপাল যান কত সালে? 1897 সালে। তারপর তিনি খুঁজে পাননি, খুঁজলেন বাংলা ভাষায় রচিত বৌদ্ধ সাহিত্য, খুঁজে পেলেন না। পরের বছর 1898 সালে আবার গেলেন, তাও পেলেন না। এরপর কয়েক বছর ধরে আরও তিনি অনেক গবেষণা করলেন, অনুসন্ধান করলেন, আরও অনেক তথ্য উপাত্ত ডাটা নিলেন, এবং তিনি ধারণা করলেন যে কোথায় থাকতে পারে এই সাহিত্যটি। অর্থাৎ এই যে সিদ্ধাচার্যরা এই ভারত থেকে, বাংলা অঞ্চল থেকে গিয়ে কোথায় গিয়েছিলেন? নেপালের রাজদরবারে। নেপালের রাজদরবারে তখন অনুমান করলেন, হরপ্রসাদ অনুমান করলেন যে নেপালের রাজদরবারে থাকতে পারে। তখন তিনি 1907 সালে, কত সালে? 1907 সালে আবার নেপালে গেলেন, এবং নেপাল রাজদরবারের সংগ্রহশালা থেকে, নেপাল ইমন এস 1906 সালে, না ভাই ভুলভাল লিখবেন না, 1907, তথ্য লিখলে সঠিক তথ্য লিখবেন। ইমন ইয়েস কি নাম আপনার জানি না। 1907 সালে তিনি নেপাল গেলেন, এবং নেপালের কি রয়্যাল প্যালেস মিউজিয়াম, নেপালের যে রাজকীয় মিউজিয়াম, নেপালের কি রাজকীয় মিউজিয়াম, নেপালের রয়্যাল প্যালেস মিউজিয়াম বা রাজ দরবারের সংগ্রহশালা। আগের যুগে রাজ পরিবারে আপনারা জানেন মোগল বাদশাদেরও ছিল, রাজা বাদশাদের কি থাকতো? লাইব্রেরি থাকতো। মোগল বাদশাদের, আকবর, তাই না, তারপরে জাহাঙ্গীর, অনেক বাদশাদের, হুমায়ুন, এদের বড় বড় লাইব্রেরি ছিল। তো এই যে নেপালের রাজাদের যে রাজকীয় লাইব্রেরি, রয়্যাল প্যালেস মিউজিয়াম বা রাজ দরবারের সংগ্রহশালা, সেখানে 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী কি করলেন? এই পুঁথিগুলি আবিষ্কার করলেন। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ রিটেন পরীক্ষায় প্রশ্ন হবে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে যাহা জানো তাহা লিখো, বা যাহা জানুন তাহা লিখুন। বিশেষ রিটেন পরীক্ষায়, লিখিত পরীক্ষায় 3 মার্কসের বা 2 মার্কসের কোশ্চেন হবে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে যাহা জানুন। মোহাম্মদ আলিফ 1916 সালে কি হয় স্যার? শোন, যা বলছি শোন বাবা, ফাল পারিস না, লাফালাফি করিস না, আমার চেয়ে আগে চলে যাস না, আমার সাথে থাকো বাবারা, আমি যা বলছি একটু ধারাবাহিকভাবে শোনো। 1916 সালে কি হয়েছিল, 23 সালে কি হয়েছিল, সবই বলবে, একটু সময় দাও, একটু ধৈর্য ধরে ওয়েট করো, প্রশ্ন করে জানতে হবে না, আমি সবই জানাবো, একটু অপেক্ষা করে ধৈর্য ধরো। হ্যাঁ, তো তাহলে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে যাহা জানুন লিখুন, এই প্রশ্ন যখন করবে তখন এই যে কথাগুলি বলতে হবে। আর প্রিলিমিনারিতে আসবে হরপ্রসাদ কতবার নেপাল গমন করেন? হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কারের উদ্দেশ্যে কতবার নেপাল গমন করেন? উত্তর দিতে 3 বার। প্রথম কত সালে নেপাল যান? 1897। তারপর কত সালে নেপাল যান? 1898। কত সালে আবিষ্কার করেন? 1907। কোথা থেকে আবিষ্কার করেন?
রাজদরবারের সংগ্রহশালা থেকে। ওকে, আচ্ছা, এখন তিনি এটি সংগ্রহ করলেন। এখন প্রশ্ন হলো, তাহলে বিশেষ পরীক্ষার প্রশ্ন, চর্যাপদ কোথায় রচিত হয়? চর্যাপদ কোথায় রচিত হয় লেখেন। আমি যা বলছি তাই আমার সাথে সাথে বলেন, বাইরে চলে যান, আমি প্রত্যেকটা জিনিসই পড়াবো। জি বলেন তো, কোথায় রচিত হয়? চর্যাপদ কোথায় রচিত হয়? কে বলবেন? চর্যাপদ কোথায় রচিত হয়? কি কই কমেন্টস করে, চর্যাপদ কোথায় রচিত হয়? নওগাঁর পাহাড়পুর। গেজুর, থ্যাংক ইউ। জান্নাতুল মামাতুলি, শিহাব শাহিন আলম, থ্যাংক ইউ। নওগাঁর পাহাড়পুর, মহাস্থান নওগাঁর পাহাড়পুর। অনেকে কিন্তু উত্তর দেয় যে নেপালের রাজদরবার। শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকে জানেন, ধন্যবাদ সেই জন্য। যে তাহলে চর্যাপদ রচিত হয় কোথায়? নওগাঁর পাহাড়পুর তথা সোমপুর বিহার। রচিত হয় কোথায়? নওগাঁর পাহাড়পুর তথা সোমপুর বিহার। আর এই যে মাহবুব হোসেন শাকিল লিখলো নেপাল, না শাকিল, ভুল তথ্য। ওকে, তাহলে রচিত হয় কোথায়? নওগাঁর পাহাড়পুরে। আর এটি আবিষ্কৃত হয় কোথা থেকে? আবিষ্কার হয় নেপাল থেকে। ওকে, রচিত হয় কোথায়? নওগাঁর পাহাড়পুর তথা সোমপুর বিহারে। আর আবিষ্কার করা হয় কোথা থেকে? নেপাল থেকে। এখন কেন স্যার? লেখা হলো আমার বাড়ির পাশে নওগাঁয়, তাই না? আপনার বাড়ি নওগাঁয় না? জি, তা আপনার বাড়ির পাশে লেখা হলো, আর এটা আবিষ্কার করা হলো কোথা থেকে? নওগাঁ থেকে। কেমনে? চর্যাপদেরকে হাত পা ছিল? তার উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। যদি প্রশ্ন হয় রিটেনে, বিশেষ রিটেন পরীক্ষার্থীরা শুনে নেন যে চর্যাপদ কেন নেপালে পাওয়া যায় বা কেন নেপাল থেকে আবিষ্কৃত হয়। চর্যাপদ নেপালে কেন পাওয়া যায়? তাহলে লেখা হলো নওগাঁর পাহাড়পুরে, কিন্তু পাওয়া গেল নেপালে কেন? ওই যে আবার ওই একই কথা, অর্থাৎ কি মুসলিম শাসনের ভয়ে ভীত হয়ে, ঠিক আছে, বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করলেন? তারা বৌদ্ধ ধর্মের দেশ নেপালে চলে গেছিলেন তাদের সাহিত্য এবং ধর্মকে রক্ষা করার জন্য। 1204 সালের পরে যে সময়, ফলে চর্যাপদ যদিও নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বিহারে রচিত হয়, কিন্তু সেগুলি আবিষ্কার করা হয় কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। ঠিক আছে, কোন আমলে রচিত হয়? পাল আমলে। তাহলে প্রশ্ন কিন্তু রিলেটেড। চর্যাপদ কোন আমলে রচিত হয়? পাল আমলে। তাহলে কি সেন আমলে রচিত হয়নি? জি, পাল আমল থেকে রচিত হওয়া শুরু হয়েছে এবং সেন আমল পর্যন্ত কি চলেছে। বুঝতে পারলেন? কিন্তু দুই আমলে রচিত হয়েছে, কিন্তু কোন আমলে রচিত হয় এর মধ্যে একটা উত্তর দিতে, তাহলে পাল আমল দিতে হবে। পাল আমল থেকে লেখা শুরু হয়েছে চর্যাপদ। তাহলে কোন আমলে রচিত হয়েছে? উত্তর দিবেন পাল আমলে। কিন্তু আমি আবার বলছি, পাল আমলে রচিত হয়েছে মানে পাল আমলে না, সেন আমল পর্যন্ত লেখা চলেছে ধারাবাহিকভাবে 1200 সাল পর্যন্ত। কিন্তু উত্তর পাল আমল দিবেন, পাল আমল না থাকলে সেন আমল দেওয়া যাবে। জি, তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কি করলেন? নেপালের রাজদরবার থেকে 1907 সালে, কত সালে? 1907 সালে চর্যাপদের প্রতি আবিষ্কার করলেন। তাহলে চর্যাপদ কত সালে রচিত হয়? শিক্ষার্থী বন্ধুরা, চর্যাপদ কত সালে রচিত হয় বলেন? চর্যাপদ কত সালে রচিত হয়? কে বলবেন? দ্রুত বলবেন, যারা উত্তর দিবেন দ্রুত দ্রুত। চর্যাপদ কত সালে রচিত হয়? এটা প্রমাণ হলো কিভাবে? মহিউদ্দিন মাহবুব শুভ। এটা মানে কেটা ভাই? স্যার এটা প্রমাণ হলো কিভাবে? মহিউদ্দিন মাহবুব শুভ, এটা মানে কিটা প্রমাণ হলো? প্রশ্ন স্পেসিফিক করে বলেন। আচ্ছা, এই যে দেখেন, এস স্মৃতি লিখলেন 1907 সালে, মুন্নু বেগ লিখলেন 1907 সালে, সুমাইয়া শিমু, সব ভুলের মধ্যে আছে, সব ভুলের মধ্যে আছে। ঠিক করেছে শুধু সুমাইয়া শিমু না, সুমাইয়া শিমু ভুল করেছে। ঠিক করেছে একজন, শামীন রহমান। হ্যাঁ, শামীন রহমান ঠিক করেছেন। জি, ইলিয়াস হোসেন। জি, চর্যাপদ 1907 সালে রচিত হয়েছে ভাই। 1907 সালকে আধুনিক যুগ না মধ্যযুগ না প্রাচীন যুগ? এই গাধারা বল, 1907 সাল কি প্রাচীন যুগ না মধ্যযুগ না আধুনিক যুগ? চর্যাপদ কি আধুনিক যুগের?
কাজেই প্যারাসিটামল 3 বেলা হবে না, যাই উত্তর দিক প্যারাসিটামল 3 বেলা, এইভাবে কাম হবে না। তাহলে চর্যাপদ 1907 সালে যদি রচিত হতো, তাহলে চর্যাপদ কি আধুনিক যুগের? 1907 সালে আধুনিক। তাহলে চর্যাপদ 1907 সালে আবিষ্কার করা হয়। আমি কি আবিষ্কার জিজ্ঞেস করেছি? হ্যাঁ বাবারা, তাহলে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বোঝেন না, উত্তর কেমনে বুঝবেন? একজন আবার লিখলো ইসারুল ইসলাম, আরো পণ্ডিত, 1916 সালে। ইসারুল পণ্ডিত লিখেছে ইসারুল 1916 সালে। 1916 সাল কি প্রাচীন যুগ, তাই না ইসারুল? 1916 সাল কি প্রাচীন যুগ? তাহলে বাবারা, চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়েছে। 1907 সালে কি আবিষ্কৃত হয়েছে? রচিত হয়েছে কত সালে? রচিত হয়েছে 650 থেকে 1200 সাল। নির্দিষ্ট 1-2 সালে না, অনেক বছর ধরে। 650 থেকে 1200 সাল, তথা প্রাচীন যুগে। তথা কি যুগে? প্রাচীন। চর্যাপদ রচিত হয়েছে কখন? উত্তর দিবেন 650 থেকে 1200 সাল, তথা প্রাচীন যুগে। আর আবিষ্কার করা হয়েছে 1907 সালে। ভাই, আবিষ্কার, চর্যাপদ আবিষ্কার করা হয়েছে 1907 সালে। ক্লিয়ার? জি। তাহলে এই যে 650 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ লেখা হলো, তারপর 1204 সালের পরে এটা বৌদ্ধরা চলে গেল নেপালে, তারপরে অনেক বছর ধরে এটা হারিয়েছিল। এরপরে রাজেন্দ্রলাল মিত্রের সূত্র ধরে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে এটা আবিষ্কার করলো, করে এটা 1916 সালে বই আকারে, পুস্তক আকারে প্রকাশ করলো। জি। 1916 সালে পুস্তক আকারে প্রকাশিত হয়। যে তাহলে প্রকাশিত হয় কত সালে? 1916। তাহলে এখন যাই প্রশ্ন আসুক, তাই যদি 1907 দেন, 1916 দেন, 3টি কোশ্চেন। চর্যাপদ কত সালে রচিত হয়? 650 থেকে 1200 সাল বা প্রাচীন যুগে। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? তাহলে 1907 সালে। আর 1907 সালে আবিষ্কার হয়, এই চর্যাপদকে প্রকাশ করা হয় কত সালে? 1916 সালে। 1916 সালে চর্যাপদ প্রকাশিত হয়। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো কনফিউশন আছে? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? ঢেলে দিব? ঠিক আছে। কিন্তু যখন প্রকাশ হলো চর্যাপদ যখন প্রকাশ হলো রে ভাই, তখন শুধু চর্যাপদ না, 4টি পুঁথি একসাথে। কয়টা পুঁথি? 4টা। কি কি? ওই যে ডাকার নব। চর্যাপদই শুধু প্রকাশিত হয়নি, চর্যাপদই না রে বাবা, প্রথম প্রকাশিত হয়েছে কি কি? ডাকার নব, তারপরে যে সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের এবং চর্যাপদ। এই 4টি পুঁথি ভালো করে শুনবেন। আমার ক্লাস মনোযোগ দিবেন, ক্লাস শুধু মাথায় নেবেন না, হৃদয় নেবেন, হৃদয় হার্টে নেবেন, অনুভব করবেন, দেখবেন ইনশাল্লাহ সব পরিষ্কার হয়ে যাবে। চর্যাপদই কিন্তু প্রথম প্রকাশিত হলো না। হরপ্রসাদ শাস্ত্রী যখন প্রথম বের করলেন, 1916 সালে প্রকাশ করলেন, তখন 4টা পুঁথি একসাথে। কি কি পুঁথি? ডাকার নব, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ। এই 4টা পুঁথিকে একই সাথে প্রকাশ করলেন এবং গ্রন্থটার নাম দিলেন কি? বিসিএস পরীক্ষার প্রশ্ন হবে, প্রিলিমিনারিতে, অন্যান্য জবের পরীক্ষায়, চর্যাপদ প্রথম কি নামে প্রকাশিত হয়েছিল? প্রথম প্রকাশকালে চর্যাপদের কি নাম ছিল? প্রথম প্রকাশকালে চর্যাপদের কি নাম ছিল? বা চর্যাপদ প্রথমে কি নামে প্রকাশিত হয়েছিল? খুব ছোট্ট একটি নাম। চর্যাপদ যখন 1916 সালে প্রথম প্রকাশিত হয়, তখন কি নাম ছিল? নাম ছিল হলো হাজার, খুব ছোট্ট একটি নাম, খুব ছোট্ট, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। খুব ছোট্ট একটি নাম। চর্যাপদ যখন প্রথম প্রকাশিত হয়, তখন এটার নাম কি ছিল ভাই? না, দোহা কোষ না, চর্যাপদ বিনিশ্চয় না, না, ভুলের মধ্যে আছেন। এই জায়গায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।
এবং সেইখানে কিন্তু শুধু চর্যাপদ না রে ভাই, সেইখানে যে প্রকাশ হলো শুধু চর্যাপদ না, কি কি চর্যাপদ, ডাকার নব, এ দোহা মোহা সব মিলে একসাথে কি বইটার নাম দেওয়া হলো 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কত সালে প্রকাশিত হলো? 1916 সালে। কত বঙ্গাব্দে? কত বঙ্গাব্দে প্রশ্ন হবে। কত বঙ্গাব্দে? 1323 বঙ্গাব্দে। 1323 বঙ্গাব্দে। কত সাল? তো উত্তর দিচ্ছেন 1916। গুড। কিন্তু আপনাকে বিপদে ফেলে, পরীক্ষকের কাজ কি? আপনাকে কনফিউজ করা, আপনাকে বিপাকে ফেলা, আপনাকে আটকানো। কত বঙ্গাব্দে? তাহলে উত্তর তখন দিতে হবে 1323 বঙ্গাব্দে। ওকে, তাহলে 1323 বঙ্গাব্দে বা 1916 সালে চর্যাপদ সহ আরো এই পুঁথিগুলো একসাথে বই আকারে প্রকাশিত হলো। বইটার নাম দেওয়া হলো 1000 বছরের পুরাণ বাংলা ভাষা রচিত বৌদ্ধ গান ও দোহা। কোথা থেকে প্রকাশিত হলো সবাই জানেন। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ। এখন যেমন আমাদের বাংলা একাডেমি, এখন যেমন আমাদের দেশে বাংলা একাডেমি, সে সময় ছিল কি বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ, জি, বঙ্গীয় সাহিত্য পরিষদ। তাহলে কোথা থেকে প্রকাশিত হয়? কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে? 1916 সাল। কত বঙ্গাব্দে? 1323 বঙ্গাব্দ। ক্লিয়ার? আচ্ছা, চর্যাপদের আবিষ্কারকের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের প্রকাশকের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সম্পাদকের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আবিষ্কারক, চর্যাপদের সম্পাদক, চর্যাপদের প্রকাশক হরপ্রসাদ শাস্ত্রী। বুঝতে পারলেন? এখন এই যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এত কষ্ট করে তিনবার নেপাল গেলেন, গিয়ে কি করলেন? গিয়ে পুঁথি সংগ্রহ করলেন, আবিষ্কার করলেন, সম্পাদনা করলেন, প্রকাশ করলেন, তাই না? এবং তাকে একটা উপাধি দেওয়া হলো। কি উপাধি? মহামহোপাধ্যায়। জি, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। 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 হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। এখন কেউ যদি বলেন স্যার মহামহোপাধ্যায় এ আবার কি জিনিস? উপাধ্যায় মানে অধ্যাপক। উপাধ্যায় আমরা এখন বলি অধ্যাপক। অধ্যাপক বলি, অধ্যাপক সৌমিত্র শেখর, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক। এই উপাধ্যায় মানে অধ্যাপক। আর এই ভদ্রলোককে উপাধ্যায় মানে অধ্যাপকদের অধ্যাপক। বুঝেন? আমি আপনাদের অধ্যাপক, আমার আবার অধ্যাপক আছে ডক্টর অনিক মাহমুদ, প্রফেসর ডক্টর অনিক মাহমুদ আমার অধ্যাপক। আমি হচ্ছে আপনাদের অধ্যাপক, আর আমার যে অধ্যাপক তার মানে তিনি হলো আপনাদের অধ্যাপকদের অধ্যাপক। বোঝা গেছে? তার মানে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায় মানে উপাধ্যায়দের আবার উপাধ্যায়। উপাধ্যায়দেরও কি অনেক বড় বিশাল উপাধ্যায়। প্রফেসর অফ প্রফেসরস, প্রফেসর অফ প্রফেসর। জি, এশিয়াটিক সোসাইটি এই উপাধিটা দেয়। থ্যাংক ইউ। এই উপাধিটা কে দেয় তাকে? এশিয়াটিক সোসাইটি। জি, এশিয়াটিক সোসাইটি থেকে এই উপাধিটা তাকে দেওয়া হয়, এই যে তিনি গবেষণা করছেন সেই জন্য। তাহলে মহামহোপাধ্যায় কার উপাধি? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ওকে, এখন এই যে বইটা প্রকাশ হয়ে গেল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, চর্যাপদের আবিষ্কারক, প্রকাশক, সম্পাদক হরপ্রসাদ শাস্ত্রী। আর কোথা থেকে প্রকাশিত হয়, কোন প্রতিষ্ঠান থেকে? তার উত্তর দিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ। ঠিক আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ। এইবার ভালো করে মনোযোগ দেন, অতি মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, যা বলছি শোনেন। বইটা তো বের হয়ে গেল 1916 সালে, কিন্তু চর্যাপদের ভাষা যে বাংলা তা কত সালে প্রমাণিত হয় বলেন? চর্যাপদের ভাষা যে বাংলা, প্রিলিমিনারির পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন, বিসিএস প্রিলিমিনারি 43 যারা দিবেন তাদের জন্য প্রশ্ন। চর্যাপদের ভাষা যে বাংলা তা কত সালে প্রমাণিত হয় বলেন? চর্যাপদের ভাষা যে বাংলা তা কত সালে প্রমাণিত হয়?
কে বলবেন? 1926 সালে। থ্যাংক ইউ। 1926 সালে। খুবই মজার একটি কথা বলবো, খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন যেই তথ্যটি দিব এটি খুবই মজার শুধু না, অতি অতি গুরুত্বপূর্ণ তথ্য। ভালো করে শুনবেন। চর্যাপদ কি আমরা হরপ্রসাদ শাস্ত্রী কি করলেন? হরপ্রসাদ শাস্ত্রী এই যে বইগুলিকে বাংলা বলেই কিন্তু গ্রন্থাকার লিপিবদ্ধ। উনি যে নেপাল থেকে এত কষ্ট করে নিয়ে এলেন, এটা কি বাংলা বলে নিয়ে এলেন না, যে বাংলা ভাষার পুঁথি বলে নিয়ে এলেন, এবং বাংলা ভাষার পুঁথি বলেই তিনি এইটাকে প্রকাশ করলেন। কিন্তু 1916 সালে চর্যাপদ প্রকাশের পর থেকে ভারতের সকল ভাষাভাষীর মাঝে একটা কাড়াকাড়ি টানাটানি শুরু হয়ে গেল। ভারতের অন্য ভাষার ভাষাবিদ, যেমন হিন্দি ভাষার ভাষাবিদ রাহুল সাংকিত্তায়ন, হিন্দি ভাষার বড় ভাষাবিদ আমাদের যেমন ডক্টর শহীদুল্লাহ, হিন্দি ভাষার রাহুল সাংকিত্তায়ন বলছেন যে আরে চর্যাপদ তো বাংলার না, হরপ্রসাদ করেছে কি? একটা জিনিস পেলো আর গবেষণা নাই, যাচাই বাছাই নাই, বাংলা বলে চালাই নিল, রাস্তায় কুড়িয়ে ফেলে না, নিজের বলে নিয়ে নিতে তো ঠিক না। এই চর্যাপদ তো হিন্দি ভাষায় লেখা। এই যে চর্যাপদে করেঙ্গে, খায়েঙ্গে, পিয়েঙ্গে, হাম তাম তুমহে, সমঝে, ঝামকে, এগুলো সব আছে, এগুলো তো হিন্দি ভাষায়। উড়িয়া ভাষার ভাষাবিদ মুসারে ধর হরপ্রসাদ তো পাগল হয়েছে, এই বেটা রাহুল সাংকিত্তায়ন আরো লোভী। এটা কিসের বাংলা, কিসের হিন্দি ভাষা, এটা উড়িয়া ভাষায় লেখা। অসমিয়া ভাষার ভাষাবিদ বলছেন আরে না, এটা তো অসমিয়া ভাষায় লেখা, দেখাই যাচ্ছে। বুঝতে পারলেন? গুজরাটের ভাষাবিদ বলেন আরে তো গুজরাটি ভাষায়। ভারতের যত ভাষা, উড়িয়া, অসমিয়া, মগধি, তামিল, তেলেগু, কানাড়ি, সকল ভাষার ভাষাবিদরা চর্যাপদ 1916 সালে প্রকাশের পর থেকে চর্যাপদকে নিজেদের বলে দাবি করে তুমুল হট্টগোল, সাইড টেবিলে ঝড় উঠে গেল। সাইড টেবিল বলতে বোঝাচ্ছে ভাষাবিদদের গবেষণার মধ্যে ঝড় উঠে গেল, ঝড়। সবাই চর্যাপদকে নিজেদের বলে দাবি করা শুরু করলো। এখন চর্যাপদ আমরা বাংলা বলেই কিন্তু প্রকাশ করেছি। আমি আবার বলছি, 1916 সালে আমরা এত কষ্ট করে চর্যাপদ প্রকাশ করেছি কেন? এটা বাংলা মনে করে, বাংলা বলেই। কিন্তু পৃথিবীর অন্য ভাষাভাষীরা এটাকে মেনে নিল না। তখন আমাদেরকে আবার নতুন করে এটা প্রমাণ দিতে হয়েছে, গবেষণা করে, ভাষাতাত্ত্বিক অ্যানালাইসিস করে। প্রমাণ যিনি করেছেন সেই ভদ্রলোকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। জি, ডক্টর সুনীত। চর্যাপদের ভাষা যে বাংলা তা কে প্রমাণ করেন? চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে সেটা আপনার আগেই বলেছেন, 1926 সালে। তাহলে 1916 সালে আমরা প্রকাশ করলাম, কিন্তু আমাদের নতুন করে প্রমাণ দিতে হলো যে না, চর্যাপদের ভাষা বাংলা। তাহলে প্রমাণটা কত সালে করতে পারলাম আমরা? 1926 সালে। 1926 সালে প্রমাণিত হলো চর্যাপদের ভাষা বাংলা। প্রমাণ করলেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করলেন। একটা অভিসন্দর্ভ লিখে, একটা গবেষণা গ্রন্থ লিখে, এমনি এমনিতে প্রমাণ হয়নি, একটি গ্রন্থ লিখতে হয়েছে, বিশাল সাইজের একটি গ্রন্থ। সেই গ্রন্থটির নাম কি? ODBL। সেই গ্রন্থটির নাম ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছেন কি নিচে, অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। বিশেষ রিটেন পরীক্ষা আসবে ODBL এর পূর্ণরূপ কি? ODBL এর পূর্ণরূপ কি? ODBL, এই গ্রন্থটিকে বলা হয় ODBL, কিন্তু ODBL এর পূর্ণরূপ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। তাহলে ODBL রচয়িতাকে সুনীতি কুমার। সুনীতি কুমার রচিত গ্রন্থের নাম কি? ODBL। বাংলা ভাষার প্রথম ভাষাতাত্ত্বিক গ্রন্থের নাম কি? বাংলা ভাষার প্রথম ভাষাতাত্ত্বিক গ্রন্থ কোনটি? ODBL। চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা হয়েছে কোন গ্রন্থে? চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা বা ছন্দগত আলোচনা হয়েছে কোন গ্রন্থে? সেই গ্রন্থটির নাম হচ্ছে ODBL।
বাংলা ভাষার খুবই দামি গ্রন্থ, বাংলা ভাষার গবেষণার ক্ষেত্রে খুবই দামি একটি গ্রন্থের নাম ODBL। তাহলে কথা পরিষ্কার, আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শোনেন। তাহলে চর্যাপদের ভাষা যে বাংলা তা কত সালে প্রমাণ করা হলো? 1926 সালে, 10 বছর পরে, প্রকাশের 10 বছর, প্রকাশ থেকে কি 10 বছর, 1926 সালে কি প্রমাণ করলেন? ডক্টর সুনীতি কুমার। ODBL এর কোন গ্রন্থে? ODBL কত সালে প্রকাশিত হয়? 1926। ODBL এর পূর্ণরূপ কি? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ। রচয়িতা কে? সুনীতি কুমার। বাংলা ভাষার প্রথম ভাষাতাত্ত্বিক গ্রন্থের নাম কি? ODBL। চর্যাপদের প্রথম আলোচনা হয়েছে কোন গ্রন্থে? ODBL। চর্যাপদের ছন্দ বা ভাষাতত্ত্ব নিয়ে প্রথম আলোচনা গ্রন্থের নাম কি? ODBL। মানে চর্যাপদ নিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আলোচনা গ্রন্থ সেটির নাম হচ্ছে ODBL। এটি হচ্ছে ডক্টর সুনীতি কুমারের কি PhD অভিসন্দর্ভ গবেষণা গ্রন্থ। এখন ভাইরা আমার, বোনেরা তোমার, জি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করলেন চর্যাপদের ভাষা বাংলা। কিন্তু আছে একটা কিন্তু, আরো যে সমস্ত গ্রন্থগুলি ছিল, ওই যে ডাকার্ণব, ওই যে দোহাকোষ, ওইগুলি বাংলা বলে প্রমাণ করা গেল না। প্রমাণ করা গেল না, না গিয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের খারাপ হয়েছে, আপনাদের ভালো হয়েছে। চর্যাপদ প্রমাণ করা গেল বাংলা, আর বাকি যে পদগুলি ছিল সেগুলি বাংলা বলে প্রমাণ করা গেল না। তো বাংলা বলে প্রমাণ করা যায় না, এটা আপনাদের লাভ হয়েছে। কেন লাভ হয়েছে জানেন? ওইগুলো যদি বাংলা বলে প্রমাণ করতে পারা যেত, তাহলে চর্যাপদ নিয়ে যত পড়া লাগবে আপনাদের, চর্যাপদ নিয়ে অনেক পড়া লাগবে না ভাই? কতটি পদ কার লেখা, বেশি কার, কম কার, হ্যান কার, ত্যান কার, প্রথম পদ কার, শেষ পদ কার, এত কিছু ওই একই সমান পড়া লাগতো। দোহাকোষ নিয়ে একই সমান, ডাকার্ণব নিয়ে, চর্যাপদ নিয়ে যেমন যত কথা পড়ছেন, যত কথা পড়াবো, এত কিছু তথ্য ডাকার্ণব নিয়ে পড়তে হতো, এত পড়া দোহাকোষ নিয়ে পড়তে হতো। আপনারা বেঁচে গেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। জি, ওই 4টি পুঁথির মধ্যে শুধু চর্যাপদই বাংলা, এটা প্রমাণ করা গেল, আর বাকি পুঁথিগুলি বাংলা বলে প্রমাণ করা গেল না। বাংলা না কি তাহলে? ওই যে আমি শুরু করেছি যে প্রাচীন যুগের রচিত পুঁথি হচ্ছে 4টি, রচিত গ্রন্থ 4টি, কিন্তু বাংলা কয়টি? স্রেফ একটি, বাংলা শুধু চর্যাপদের। বাকি 3টি আমরা প্রথমে ভেবেছিলাম বাংলা, কিন্তু পরে দেখা গেল বাংলা নাকি বঙ্গ কামরূপী বা অপভ্রংশ। বাংলার পূর্বের, মোট কথা বাংলা না, বাংলার কি পূর্ব অপভ্রংশ বা বঙ্গ কামরূপী ভাষায় রচিত। জি, তাহলে বিষয়টা পরিষ্কার। তাহলে এখন ওই যে বললাম যে তাহলে আমরা 4টি গ্রন্থ ছিল, প্রমাণ করার কৌশল ছিল যে ইঞ্জিনিয়ার, জি, হাশেম রেজা হিমু। আপনি ইঞ্জিনিয়ার না অন্য কিছু? আমার সন্দেহ আছে। জি, আমাদের এই ব্যাচে একজন খুব দামি গবেষক আছে, ইঞ্জিনিয়ার হাশেম রেজা হিমু। জি, আপনার জ্ঞাতার্থে বলছি, প্রমাণ করার কৌশলটির নাম ছিল সিনট্যাক্স। ইঞ্জিনিয়ার হাশেম রেজা হিমু। আপনার জটিল জটিল প্রশ্ন করেন, কেন করেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। পদ্ধতিটির নাম ছিল, কৌশলটির নাম ছিল সিনট্যাক্স। হিমু, সিনট্যাক্স বোঝেন? আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, কি যে বোঝেন আর কি বোঝেন না সেটা আমি জানি না। জি, এই পদ্ধতির নাম ছিল সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি বলেন তো? পদক্রম। জি, পদক্রম। সিনট্যাক্স মানে পদক্রম। উনি একটা অনেক গভীর প্রশ্ন করেছেন, যদি ওই গভীর প্রশ্নটা একটু কম প্রাসঙ্গিক, তবু যদি প্রশ্ন করেছেন, কেউ আছেন প্রশ্ন করে হয়তো আমাকে যাচাই করতে চান, আমি কোন মাল, এটা আজ বুঝবেন না, বুঝবেন কাল, আর ছাই তুলবেন আর পারবেন গাল। জি, সিনট্যাক্স হচ্ছে পদক্রম। জি, এইবার 41 BCS একটা প্রশ্ন হয়েছিল, দেখবেন 41 BCS যে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বের প্রয়োগ কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বের প্রয়োগ কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্ব। অনেকে উত্তর ভুলভাল দিয়েছে, বোঝেনি। ধ্বনি আর শব্দতত্ত্ব হলো বাক্যতত্ত্ব, এই বাক্যতত্ত্ব পদক্রম। আচ্ছা, একটা জিনিস দেখেন, ওই যে আমরা বললাম যে হিন্দি ভাষার ভাষাবিদ রাহুল সংকীর্তন, উড়িয়া ভাষার ভাষাবিদ, মাগধী ভাষার, এরা যে বোঝালো যে আমাদের করেঙ্গে, খাইঙ্গে, পিয়েঙ্গে, হাম তাম ইত্যাদি ইত্যাদি আছে, তাহলে এটা হিন্দি ভাষার। মগধীরা বললো মাগধী ভাষার, অমুকরা বললো তমুক ভাষার। তাহলে কেন বাংলা ভাষার কেমনে প্রমাণ করলো? সুনীতি কুমার কি এমন জাদু প্রমাণ করলো বাংলার? এই পদ্ধতি সিনট্যাক্স। এই কথাটা একটু বলে শেষ করছি, কারণ
অনেক, এটি আপনাদের পরে কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ। যদিও বলছি প্রশ্নটি অনেক বেশি গভীর, বিদায় বিশেষ সরাসরি রিলেটেড না, কিন্তু তবুও একটু জানলে আপনাদের ভালো হবে। দেখেন, আমরা যে বর্তমান যে বাংলাদেশে কথা বলি কোন ভাষায় বলেন তো ভাই? বর্তমান বাংলাদেশে কথা বলি সেই ভাষাটির নাম কি? আমরা প্রথম লেকচার আমাদের গ্রুপে যে ক্লাসটি দিয়েছিলাম, নিশ্চয় বাংলা ভাষা। ওকে, বাংলা ভাষা। কিন্তু দেখেন, আমি যে বলছি যে আমি রাজশাহী কলেজে যাব, তো রাজশাহী কলেজ কি? কলেজ কি বাংলা ভাষা? আমি যে বলছি গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, ঠিক আছে, তারপরে আই লাভ ইউ, আই হেট ইউ, তাহলে তাই না? আপনি বলছেন চেয়ার, টেবিল, তারপরে যে কোচিং, তারপরে যে আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, লেকচার দিচ্ছি, এই যে আমার হাতে মার্কার আছে, তারপরে যে ডাস্টার আছে, যে হোয়াইট বোর্ড, তাহলে আমরা এগুলো কোন ভাষার শব্দ বলেন তো? ইংরেজি ভাষার। ভাই, আপনি প্রতিদিন যত কথা বলেন ইংরেজি বা আরবি, ফার্সি, তাহলে ইংরেজিরা যদি ব্রিটিশরা বলে যে বেটা বাংলাদেশের ভাষা হলো ইংরেজি, কি করবেন? ব্রিটিশরা যদি বলে যে বাংলাদেশে কোনো বাংলা ভাষা নয়, আপনি বাংলা ভাষা কখন বলেন? ইঞ্জিনিয়ার সাহেব, আপনি একটু বলেন তো, এই যে আপনার নাম যে ইঞ্জিনিয়ার, তা আপনি বাঙালি না ইংরেজ? ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে বলছে যে আপনার নাম যে ইঞ্জিনিয়ার, আপনি বাঙালি না ইংরেজ? নিশ্চয়ই বাঙালি, কিন্তু আপনার নাম ইঞ্জিনিয়ার। তারপর আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস, এটা ইংরেজি। আমি কলেজে কি কি কলেজে যাচ্ছি, কলেজ, কলেজ গেটে নামবো, গেট ইংরেজি। আমি কোচিংয়ে প্রাইভেট পড়াই, প্রাইভেট ইংরেজি। এই যে মার্কার, সবই তো ইংরেজি। তাহলে এখন যদি ইংরেজরা বলে বেটা তোদের কোনো বাংলা ভাষা নাই, তোরা তো সব ইংরেজি ভাষায় কথা বলিস, আসলে শব্দ ইংরেজি, ভাষা ইংরেজি নয়। শব্দ ইংরেজি বলি আমি প্রতিদিন হাজার হাজার শব্দ ইংরেজি বলি, ভাষা ইংরেজি বলি না ভাই, ভাষা বলি বাংলা। কেমনে প্রমাণ করবেন? এটির নাম সিনট্যাক্স, এই মেথডটির নাম সিনট্যাক্স। দেখেন, আপনি বলছেন আই ইট রাইস, আই ইট রাইস ইংরেজি, আই মানে আমি, আই মানে কি? আমি, ইট মানে কি? খাই, আর রাইস মানে কি? ভাত। তাহলে আমি খাই ভাত, তাই কি বলছি? আমি চিকেন ফ্রাই খাই বা ফ্রাইড রাইস খাই, তাহলে আমি কি বলছি আমি খাই ফ্রাইড রাইস? আমি বলছি আমি ফ্রাইড রাইস খাই। এর নাম সিনট্যাক্স, এর নাম সিনট্যাক্স। ইংরেজিতে হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট। ইঞ্জিনিয়ার সাহেব সহ আরও যারা আছেন, জ্ঞানী গুণী পণ্ডিত আছেন এই ব্যাসে, ইংরেজি প্যাটার্ন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস। কিন্তু বাংলায় আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত না। আমি ফ্রাইড রাইস বা ভাত বা চিকেন ফ্রাই বা স্যুপকে খাই, ক্রিয়া শেষ। এই স্ট্রাকচারটির নাম হচ্ছে সিনট্যাক্স। আমি পৃথিবীর যে ভাষা ইচ্ছা সেই ভাষার শব্দ বলবো, কিন্তু আমার ভাষার কাঠামোটা কি? কাঠামোটা হচ্ছে বাংলা, কাঠামোটা বাংলা। বুঝেন? আমি যে প্যান্ট পরেছি, শার্ট পরেছি, টাই পরবো, তাই না? তারপরে এখানে একটু সিপ রাখবো, এদিকে আমি সিপ লম্বা করে দিব, ইয়ো ইয়ো কিডস এরকম করে চুলগুলো খাড়া করে দেবো। আমি কি তাহলে আমেরিকান হব না রাশিয়ান হব না ইতালিয়ান হব? আমি বাইরে যত স্টাইল মারি, আমার যে কাঠামোটা ভেত বাঙালি। তার মানে চর্যাপদে উড়িয়া ভাষা ছিল, হিন্দি ছিল, মাগধী ছিল, কানাড়ি ছিল, সব ভাষাই ছিল, কিন্তু ভাষার কাঠামোটা, স্ট্রাকচারটা কি? বাংলা, বাংলা। এখনো আমরা যে কথা বলি, ম্যাক্সিমাম বেশিরভাগ শব্দ ইংরেজি অথবা আরবি অথবা ফার্সি অথবা পর্তুগিজ অথবা তুর্কি ইত্যাদি, কিন্তু ভাষাটা কি তাহলে ইংরেজি? বা ভাষাটা হচ্ছে কি? বাংলা। কারণ কি? সিনট্যাক্স, সিনট্যাক্স। আমি বলছি না যে আমি খাই ফ্রাইড রাইস, আমি খাই স্যুপ, আমি বলছি আমি স্যুপ খাই, আমি ফ্রাইড রাইস খাই। দ্যাটস কল্ড সিনট্যাক্স। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? শেষে। বুঝেছেন? তাহলে ডক্টর সুনীতি কুমার কেমনে প্রমাণ করলো চর্যাপদের ভাষা বাংলা? সিনট্যাক্স পদ্ধতিতে, পদক্রম রীতি, পদক্রম। বাংলা বাক্যের গঠন আর অন্যান্য বাক্যের গঠন কি? আলাদা আলাদা। বুঝে গেছে? এই যে আমাদের যে সকিনা, তাই না? চেনেন সকিনা? চেনেন? গ্রামের সকিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে নাম দেয় কি? জরিনা গিয়ে হয় যারা, বলছে হাই ফ্রেন্ড আই এম যারা। এবার জামা কাপড় পরে কি ছেঁড়া বেড়া। তো ওই যে সকিনা যে শহরে গিয়ে জরিনা যে যারা হয়, জামা কাপড় যে ছেঁড়া বেড়া পরে, ওই মাল কি আমেরিকান হয়ে যায় না অস্ট্রেলিয়ান হয়? ওই মাল সকিনা বাঙালি থাকে, শুধু তার কি স্টাইলটা চেঞ্জ করে, কিন্তু আসলে বাঙালি। ক্লিয়ার? ওকে।
তাহলে কিভাবে প্রমাণ করলো? আশা করি ইঞ্জিনিয়ার সাহেব সহ আরো যারা অতি পণ্ডিত জ্ঞানী আছেন তারা বুঝতে পারলেন যে ডক্টর সুনীতি কুমার কেমনে প্রমাণ করলো। সিনট্যাক্স, ভাষাতাত্ত্বিক অর্থাৎ পদক্রম পদ্ধতিতে বোঝালো যে শব্দ আমরা বিশ্বের বিভিন্ন ভাষা থেকে নিয়েছি, কিন্তু আসলে কি এই ভাষার যে গঠন স্ট্রাকচার সেটি কি বাংলা ভাষার। জি, থ্যাংক ইউ। আর আরো যদি অধিক কিছু জানতে চান আলাদা করে নক করবেন। এখানে তো সাধারণ সকল শ্রেণীর ছাত্রছাত্রী থাকে, অত গভীরে গেলে অনেকে পাগলা হয়ে যায়, বুঝলেন ইঞ্জিনিয়ার সাহেব। জি, এখানে যেহেতু আমরা সাধারণ কমন স্টুডেন্টদের জন্য পড়াই, সেজন্য আমরা একটা সীমিত একটা লেভেলে থাকি। আপনি যা কিছু জানতে চান, আপনি কোন লেভেলের প্রশ্ন করবেন আসেন, বুঝেন নাই? জি ভাই, আমি তো ইংরেজি পড়ে বাংলা পড়াই না, অর্থনীতি পড়েও বাংলা পড়াই না, ইতিহাস পড়েও বাংলা পড়াই না, বাজারের ভাইয়াদের মতো বাংলা পড়ি। বাংলা অনার্স পড়েছি, বাংলায় মাস্টার্স করেছি, 18 বছর ধরে শুধু বাংলায় পড়াচ্ছি, বুঝতে পারলেন? 2001 সাল থেকে বাংলা পড়ানো শুরু করেছি, হিসাব করেন শুধু বাংলা পড়াচ্ছি 20 বছরের কাছাকাছি সময়। জি ভাই, হ্যাঁ, কাজেই অনেক কিছু কথা গভীর অত যায় না, কারণ এখানে যেহেতু ওভারঅল সকল শ্রেণীর শিক্ষার্থী থাকে, এতে অনেক গভীর বিষয় আমরা যাই না, বুঝতে পারলেন? হ্যাঁ, যেগুলো মোটামুটি জবের বাজারে প্রয়োজন সেই কথাগুলি আমরা বলি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের আলোচনায় আসি, মানে গভীর জ্ঞানীর প্রশ্ন থেকে আপনাদের সাধারণ কথায় আসি, যে তাহলে এই যে আমরা যেটি বলছিলাম, যে কি বলছিলাম আমরা, যে বাংলা ভাষা শুধু প্রমাণ হলো কি চর্যাপদের ভাষা বাংলা, চর্যাপদের ভাষা বাংলা। আর ওই যে আমাদের কি বাকিগুলো ডাকার নব, দোহাকোষ, তারপর আরো কি ইত্যাদি ইত্যাদি স্বরূপ, সেগুলো বাংলা নয়। তাহলে যদি বলে ডাকার নব কোন ভাষায় রচিত, দোহাকোষ কোন ভাষায় রচিত, তার উত্তর কি বঙ্গকামরূপী অথবা অপভ্রংশ। ক্লিয়ার? আর তাহলে প্রাচীন যুগে রচিত হলো 4টি গ্রন্থ, কিন্তু বাংলা ভাষায় রচিত হয়েছে গ্রন্থ কয়টি? একটি। তাহলে প্রাচীন যুগে বাংলা সাহিত্যের একমাত্র বাংলা ভাষার একমাত্র নিদর্শনটির নাম কি? যদি ওইগুলি আমরা প্রমাণ করতে পারতাম তাহলে নিদর্শন আরো বাড়তো। ক্লিয়ার? একটি। এইবার আসেন চর্যাপদ। জি, চর্যাপদ এসছেন। জি, থ্যাংক ইউ। চর্যা শব্দের অর্থ কি? আচরণ। চর্যা শব্দের অর্থ কি? আচরণ। আচরণ। চর্যা শব্দের অর্থ আচরণ। চর্যা শব্দের অর্থ আচরণ। আর পদ মানে পদ, কবিতা বা লাইন। তাহলে চর্যাপদ মানে আচরণের পদ। চর্যাপদ মানে কি? আচরণের পদ। আচরণের পদ। আচরণটা কিসের? কিসের আচরণ বলেন তো ভাই? সাধারণ মানুষের না। কাদের? বৌদ্ধদের আচরণ। তাহলে চর্যাপদ কাদের জীবন আচরণ? কাদের? এটি সব মানুষের জীবন আচরণ না। চর্যাপদ যে জীবন আচরণ বা আচরণ, এই আচরণের পদ কাদের আচরণ? এটি হচ্ছে বৌদ্ধদের। বৌদ্ধ কোন সম্প্রদায়ের জীবন আচরণ? সহজিয়া সম্প্রদায়ের। জি, তাহলে সিম্পল কোশ্চেন, যে চর্যাপদ, যে চর্যা শব্দের অর্থ আচরণ, চর্যা শব্দের অর্থ কি? আচরণ। তাহলে চর্যাপদ মানে আচরণের পদ বা আচরণের লাইন। আচ্ছা, কাদের আচরণ? আমাদের না ভাই, আমাদের আপনাদের না। কাদের আচরণ? বৌদ্ধদের। আবার সকল বৌদ্ধদের না, বৌদ্ধদের মধ্যে আবার 4টি ভাগ আছে। সকল ধর্মেরই ভাগ আছে ভাই। হিন্দু মুসলমান যেমন মারামারি হয়, বৌদ্ধ খ্রিস্টান মারামারি হয়, মুসলমান খ্রিস্টান মারামারি হয়, একই ধর্মের শিয়া সুন্নি মারামারি হয়, ব্রাহ্মণ তাই না ক্ষত্রিয় বা ব্রাহ্মণ শূদ্র মারামারি হয়, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক মারামারি হয়, তাই না? আমাদের যেমন কি হিন্দুদের 4টি গোত্র আছে, জানেন তো? 4টি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ক্লিয়ার? জি। মুসলমানদের আছে, জানেন কি? জানেন না? জানেন, মুসলমানদের 4টি তরিকা, মাযহাব। কি কি? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হিন্দুদের যেমন 4টি, শুধু বলেন যে হিন্দুদের তো 4 ভাগ, হিন্দুদের 4টা গোত্র, আপনাদেরও 4টা প্রধান মাযহাব, 4টা। কি? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। বৌদ্ধদের 4টা, মন্ত্র জানি, বজ্র জানি, সহজ জানি, হীন জানি। বৌদ্ধ ধর্মের 4টি ভাগ, 4টি শাখা। একটির নাম হলো বজ্র জানি, আরেকটির নাম হলো মন্ত্র জানি, আরেকটির নাম হলো
হীন জানি, আরেকটির নাম হলো কি সহজ জানি। তাহলে আমাদের যেমন বললাম যে 4টি ভাগ মুসলমানদের, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হিন্দুদের যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? খ্রিস্টানদের যেমন প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, ঠিক তেমনি বৌদ্ধদের বজ্রযানী, মানে ধর্ম বৌদ্ধ কিন্তু কি গোত্র, গোত্র, জি, বজ্রযানী, মন্ত্রযানী, হীনযানী, সহজযানী। এই সহজযানীদেরকে বলা হয় সহজিয়া। সহজযানীদেরকে বলা হয় কি সহজিয়া। চর্যাপদ নাম দেন সুনীতি কুমার, জি, চর্যাপদ নাম দেন সুনীতি কুমার। সহজযানীদের অপর নাম কি সহজিয়া। তাহলে চর্যাপদ, চর্যা মানে জীবন আচরণ, চর্যা মানে কি মুস্তাফিজুর রহমান কনক, মুসলিমে কোনো মাযহাব নাই, তাহলে আপনি অন্ধকারে আছেন। মুস্তাফিজুর রহমান কনক, আপনি পুরো অন্ধকার জগতে আছেন, জি, তো থাকেন, আপনি অন্ধকারেই থাকেন, জি। কোনো মাযহাব নাই, তাহলে শিয়া কেন সুন্নিকে মারতেছে, সুন্নি কেন শিয়াকে মারতেছে, আপনি জানেন? যদি না জানেন তাহলে ভাই কমেন্টস করবেন না, বুঝতে পারলেন? একই মুসলমান কান্ট্রি, জানেন ইরান চেনেন? ইরান, পাকিস্তান নাম শুনেছেন? আফগানিস্তান, মুসলিম কান্ট্রি, 99% মুসলমান। এই মুসলমানের কান্ট্রিতে শিয়া নামে একটা মুসলিম গোষ্ঠী মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। ভাগ নাই তো মারামারি শিয়া সুন্নিতে কেমনে হয়, জি। তো কাজে ওইগুলো হীন তর্কে যাবেন না, জি, খারাপ। তো তাহলে চর্যাপদ কাদের জীবনাচরণ, কাদের গ্রন্থ? বৌদ্ধদের। বৌদ্ধ কোন সম্প্রদায়ের? বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের। বৌদ্ধ কি সহজিয়া বা সহজজানী সম্প্রদায়ের জীবনাচরণ হচ্ছে চর্যাপদ। এখন চর্যাপদ এর অপর নাম, চর্যাপদের নাম কেউ কেউ বলেছেন চর্যাপদের অপর নাম কি চর্যা সর্য বিনিশ্চয়। চর্যা সর্য বিনিশ্চয়, কেউ কেউ নাম দিয়েছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। চর্যাপদের অপর নাম চর্যাপদের অপর নাম কি? চর্যাপদের অপর নাম চর্যা সর্য বিনিশ্চয়। চর্যাপদের অপর নাম কি চর্যাশ্চর্য, চর্যাশ্চর্য বিনিশ্চয়। চর্যাপদের অপর নাম চর্যা গীতিকা। এখন দেখবেন অলরেডি প্রশ্ন এসেছে বিসিএসে যে চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কি? চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কি? তাহলে চর্যা মানে আচরণ, বলেছি মনে আছে? চর্যা মানে কি আচরণ, আর আচর্য মানে আচরণ নয়। ভালো করে শোনেন, চর্যা মানে কি আচরণ, আর আচর্য চর্যা চর্য, চর্যা মানে আচরণ, চর্যা মানে কোনটা আচরণ নয়। দেখেন চর্যাপদ কিন্তু আমরা সাহিত্য হিসাবে পড়ছি, ভালো করে শোনেন কথাটি। চর্যাপদ আমরা সাহিত্য হিসাবে পড়ছি না ভাই, আমরা সাহিত্য হিসাবে পড়ছি, কিন্তু ওই যে বৌদ্ধ যারা সিদ্ধাচার্য তারা যে লিখেছে এটা বাংলা সাহিত্য হিসাবে লেখেনি, বুঝতে পারলেন? আমরা এর আগে একদিন সাহিত্য ক্লাস নিয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা পড়ছি সাহিত্য হিসাবে কিন্তু ধর্মগ্রন্থ হিসাবে। তো চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের কি বৌদ্ধদের আসলে ধর্মগ্রন্থ, জীবন আচরণ। দেখেন কোরআন আমাদের জীবন আচরণ, মুসলমান যারা আমরা, কোরআন হচ্ছে আমাদের জীবন আচরণ, জীবন বিধান। তো বিধান মানে কি জানেন? বিধান হচ্ছে যে বিধান মানে শুধু কি আচরণ করতে হবে তা না, বিধান হচ্ছে কি আচরণ করা যাবে কি করা যাবে না, এটা জিনিস খেয়াল করবেন। চর্য মানে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়। তো পৃথিবীর সকল ধর্মের যে বিধান, হিন্দুদের যে মনু সংহিতা কিংবা আমাদের মুসলমানদের যে কোরআন, তাই না, অন্যান্য ধর্মের যে ওল্ড টেস্টামেন্ট, সেখানে শুধু কি করা যাবে তা না, কি করা যাবে আর কি করা যাবে না, বুঝেন? সহজ বল, কোরআন নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, রোজা রাখতে হবে, তাই না, নামাজ পড়তে হবে, তা যেমন আছে, আর কি করা যাবে না তাও আছে। মিথ্যা কথা বলা যাবে না, তাই না, কি ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যের বউয়ের দিকে, তাই না, পর নারীর দিকে পরিস্থিতির দিকে তাকানো যাবে না, না যাবে? একাধবার যাবে নাকি? জি। তাহলে বিধান মানে বোঝাতেছিলাম, বিধান মানে শুধু কি করা যাবে তাই না রে ভাই, বিধান মানে হলো কি করা যাবে তাও এবং কি কি করা যাবে না, যে এই 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 করা যাবে আর এই 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 করা যাবে না। ওকে, তাহলে এই যে চর্যাপদ তো সাধারণ গ্রন্থ না,
চর্যাপদ আসলে আমরা পড়ছি বই হিসাবে, কিন্তু চর্যাপদ হচ্ছে মূলত বৌদ্ধদের কি জীবন বিধান, ধর্মগ্রন্থ। তাহলে চর্যাপদে শুধু কি কি আচরণ করা যাবে তাই নাই, কি কি আচরণ বৌদ্ধ সিদ্ধাচার্য, একজন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, কি কি করা যাবে আর কি কি করা যাবে না। এই জন্য চর্য বিনিশ্চয় অর্থ হলো কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। এর নাম চর্য বিনিশ্চয়। চর্যাপদের অপর নাম চর্য বিনিশ্চয়, চর্যাপদের অপর নাম চর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য। চর্যা মানে আচরণ, আশ্চর্য। এই যে বৌদ্ধ সিদ্ধাচার্যের আচরণ, এটা স্বাভাবিক আচরণ না, কেমন আচরণ, আশ্চর্য আচরণ। ভালো করে শুনুন, বৌদ্ধ আমরা যখন পড়াবো চর্যাপদ আপনারা জানবেন, জি দেখবেন চর্যাপদে যে আচরণের কথা বলা আছে, কি করা যাবে কি করা যাবে না, এই আচরণগুলি সাধারণ কোনো আচরণ না, সাধারণ কোনো আচরণ না ভাই, কি আশ্চর্য আচরণ। চর্যাশ্চর্য মানে চর্যাপদে যে আচরণ, সে আচরণগুলি কেমন আচরণ, আশ্চর্য আচরণ, আশ্চর্য। জি সেটা যখন চর্যাপদ পড়াবো তখন কেমন আশ্চর্য দেখবেন, চর্যাপদে যে আচরণ সে আচরণগুলি স্বাভাবিক আমাদের আচরণ না, কেমন আশ্চর্য আচরণ। জি আমি চর্যাপদ পড়াবো লাইন বাই লাইন, তখন টের পাবেন। জি আর চর্যাপদের অপর নাম চর্যা গীতিকা, চর্যাপদের অপর নাম চর্যা গীতিকা। গীতিকা কেন, চর্যাপদগুলি মূলত গান। তাহলে চর্যাপদগুলি মূলত কি, এমন একটি প্রশ্ন হবে পিলিতে, চর্যাপদগুলি মূলত কি, তার উত্তর লিখবেন বৌদ্ধদের সাধন সঙ্গীত, বৌদ্ধদের সাধন সঙ্গীত। জি চর্যাপদ মূলগুলো যদিও কবিতার আকারে লেখা, চর্যাপদগুলি যদিও কি কবিতার আকারে লেখা, কবিতার আকারে, কিন্তু চর্যাপদগুলি কিন্তু কবিতা না, কি গান, গান সঙ্গীত, সাধন সঙ্গীত। কেমন সঙ্গীত, সাধন। পৃথিবীতে সঙ্গীত দুই প্রকার জানেন কি, মেলা প্রকার না, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন গীতি, হ্যান ত্যান না, পৃথিবীতে গোটা পৃথিবীতে সঙ্গীত দুই প্রকার, একটির নাম সাধন সঙ্গীত আর একটির নাম সাধারণ সঙ্গীত। একটির নাম সাধন সঙ্গীত আর একটির নাম কি সাধারণ সঙ্গীত। আমরা যে গান গাই এর নাম সাধারণ সঙ্গীত। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া, এ জীবনে পরাণ বন্ধু দিও তোমার মুখটা রে ইয়া, এর নাম সাধারণ সঙ্গীত। কবে আহিবে আমার পালারে পালারে পালারে, কবে দিহিমু গলায় মালারে মালারে, এর নাম সাধারণ সঙ্গীত। কি সঙ্গীত, সাধারণ সঙ্গীত, সাধারণ। আর খাসার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, এর নাম সাধন সঙ্গীত, সাধন সঙ্গীত। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 18 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, এর নাম সাধন সঙ্গীত। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 18 মাসে 3টি সন্তান, কোনটি করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এর নাম কি সাধন সঙ্গীত। তাহলে এই চর্যাপদগুলি যদিও পদের আকারে কবিতার আকারে লেখা, কিন্তু এগুলি মূলত কি, চর্যাপদগুলি মূলত কি, চর্যাপদগুলি মূলত বৌদ্ধদের সাধন সঙ্গীত, বৌদ্ধদের কি সাধন সঙ্গীত, যে গান। ক্লিয়ার। এই চর্যাপদ তাহলে আবিষ্কার করা হলো, এবার আচ্ছা একটু জি 1916 সালে আবিষ্কার করা হলো, 1926 সালে এটিকে বাংলা বলে প্রমাণ করা হলো, তারপর এটিকে ইংরেজিতে অনুবাদ করা হলো। ইংরেজিতে অনুবাদ করলেন চর্যাপদকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, চর্যাপদকে পৃথিবীর সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কি করা হলো, এটাকে ইংরেজিতে অনুবাদ করা হলো। অনুবাদ করলেন কে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে চর্যার ইংরেজি অনুবাদকের নাম কি, চর্যার ইংরেজি অনুবাদকের নাম কি, চর্যার ইংরেজি অনুবাদকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যার ইংরেজি অনুবাদক কি নামে ইংরেজি করেছেন তিনি, চর্যাপদের ইংরেজি নাম কি,
চর্যাপদের ইংরেজি নাম বুদ্ধিস্ট মিস্টিক সং। BUDDHIST বুদ্ধিস্ট মিস্টিক সং। তাহলে চর্যাপদ কি নামে ইংরেজিতে অনুবাদ হয়েছিল, বা চর্যাপদের ইংরেজি নাম কি? চর্যাপদের ইংরেজি নাম বুদ্ধিস্ট মিস্টিক সং, বৌদ্ধদের মরমিয়া সঙ্গীত। এই বুদ্ধিস্ট মিস্টিক সংকে শহীদুল্লাহ বাংলা করেছেন, শহীদুল্লাহ স্যার, বৌদ্ধদের মরমিয়া সঙ্গীত। মরমিয়া, বৌদ্ধদের মরমিয়া সঙ্গীত। মরমিয়া কি? যা মর্ম স্পর্শ করে, মর্ম স্পর্শ করে। অনিরুদ্ধ অরণ্য চাঁদের গায়ে চাঁদ দ্বারা কি বুঝাইছে লালন ভাইরে? এইটা বুঝাইতে গেলে আমার আরো আধা ঘন্টা নষ্ট হবে। নষ্ট ঠিক না, কিন্তু যেহেতু এটি আমাদের প্রয়োজনের ক্লাস, জি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে বলতে কি বোঝাতে চেয়েছে এর ব্যাখ্যা আমি করতেই পারি, কিন্তু এই ব্যাখ্যা করতে হলে আমার আধা ঘন্টা সময় লাগবে। সেটি এই ক্লাসে অনেকে পছন্দ করবে না, কারণ এমনি এক ইঞ্জিনিয়ারের প্রশ্নের উত্তর দিতে আধা ঘন্টা নষ্ট করেছে। জি, জানাবো কোনোদিন ইনশাল্লাহ আপনার। জি, আমি আজকে আর অনেক সময় নষ্ট করতে চাচ্ছি না। জি, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদকে ইংরেজিতে অনুবাদ করলেন কি নামে? বুদ্ধিস্ট মিস্টিক সং, বৌদ্ধদের মরমিয়া সঙ্গীত। জি, আর চর্যাপদকে তারও আগে একজন তিব্বতী ভাষায় অনুবাদ করেছে, তিব্বতী ভাষায়, তিব্বতী ভাষায় অনুবাদ করেছে। তার নাম কি? প্রবোধ চন্দ্র বাগচি। চর্যার তিব্বতী অনুবাদকের নাম কি? চর্যার তিব্বতী, নেপালের যে ভাষা, ওই যে নেপালে যে চর্যাপদ ছিল, চর্যার তিব্বতী ভাষার অনুবাদক, তিব্বতী অনুবাদক, চর্যার তিব্বতী অনুবাদকের নাম প্রবোধ চন্দ্র বাগচি। ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, চর্যার তিব্বতী অনুবাদক, তিব্বতী, তিব্বতী অনুবাদক। আর এই তিব্বতী অনুবাদ থেকে যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, টিকাকার, যেটি 41 বিশেষে অলরেডি চলে এসছে, তবে আমরা বলছি চর্যার টিকাকারের নাম কি? টিকাকার, চর্যার টিকাকারের নাম টিকাকার, বা যাকে আমরা বলতে পারি কি? ব্যাখ্যাকার। চর্যার টিকাকার বা ব্যাখ্যাকার। টিকাকার, ব্যাখ্যাকার মানে কি? এই যে চর্যার যে জটিল কঠিন ভাষা, জটিল গভীর যে তত্ত্ব, গভীর তত্ত্ব, এই তত্ত্বকে প্রথম মানুষের মাঝখানে কি করেছেন? একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে। এই যে আপনারা যেমন আমার কাছে ব্যাখ্যা চাইলেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে মানে কি, ঠিক তেমনি চর্যার যে জটিল কঠিন ভাষা, জটিল কঠিন ভাব, সেইটাকে মানুষের কাছে প্রথম কি ব্যাখ্যা বিশ্লেষণ করে যিনি সহজ করেছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে মুনি দত্ত। তাহলে চর্যার টিকাকার বা ব্যাখ্যাকারের নাম কি? মুনি দত্ত। জি, ওকে। এখন আমরা আসবো চর্যাপদে পদ সংখ্যা কতটি। এই যে চর্যাপদ নিয়ে এত কথা বলছি, চর্যাপদ কতগুলি পদ ছিল, চর্যার পদ সংখ্যা কয়টি? চর্যার পদ সংখ্যা 50টি, মতান্তরে 51টি। মতান্তর, মতান্তর মানে একটা দ্বিমত, আসলে কনফিউশন না। আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, কনফিউশন না কিন্তু, স্যার 50 না 51, কনফিউশন না। চর্যার মোট পদ সংখ্যা কয়টি? উত্তর 50টি। একজন ভদ্রলোক ডক্টর সুকুমার সেনের মতো 51টি। তো যদি অ্যাকচুয়ালি উত্তর দিতে হবে 50টি, আর 50টি যদি না থাকে তাহলে উত্তর দেওয়া যাবে 51টি। সেটা মতান্তর। ক্লিয়ার? মতান্তর মানে এটি কনফিউশন না, দ্বিমত। বেশিরভাগ ভাষাবিদের মতে 50টি, দু একজন মতে 51টি। তাহলে 50 51টি দুটোই থাকলে কি করবেন? অবশ্যই 50। 50 যদি না থাকে তাহলে উত্তর দেওয়া যাবে 51টি। জি, কিন্তু এই যে চর্যার যে 50টি পদ, এই 50টি পদ যখন আবিষ্কার করা হয় নেপাল থেকে, তখন বেশ কিছু পদ কি, দু একটি পদ মাঝখান থেকে পুঁথিগুলো ছিঁড়ে গিয়েছিল। এতদিন, হাজার বছর ধরে, সেই 1200 সালে লেখা হয়েছে, আর 1907 সালে আবিষ্কার করা হচ্ছে। এই আবিষ্কার করতে গিয়ে কি হলো, মাঝের দু একটি পাতা কোনো কারণে কি হয়েছিল, নষ্ট হয়ে গেছিল, বা কি হয়তো ছিঁড়ে টিড়ে গিয়েছিল, বা পোকায় নষ্ট করে ফেলতে পারে। ফলে চর্যার দু একটি পদ পাওয়া যায়নি। চর্যার কিছু পদ কি পাওয়া যায়নি। তাহলে চর্যার প্রাপ্ত পদ সংখ্যা কয়টি? প্রাপ্ত পদ সংখ্যা 46.5। চর্যার প্রাপ্ত বা আবিষ্কৃত পদ সংখ্যা কয়টি? 46.5।
আর চর্যার অপ্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 3.5, 3.5। অপ্রাপ্ত পদের সংখ্যা, অপ্রাপ্ত পদ 3.5টি, আর চর্যার প্রাপ্ত পদের সংখ্যা 46.5। আর আপনাদেরকে একটু বলে রাখি, সবার জন্য একটি কথা বলে, আজকে এই ওপেন ক্লাস আমাদের শেষ। অর্থাৎ আপনারা জানেন যে আমরা জাকির বিসিএস স্পেশাল থেকে একটি বিশেষ কোর্স করাচ্ছি, পেইড কোর্স। পেইড কোর্সটা হলো 500 টাকার বিনিময়ে একটি পেইড কোর্স, বাংলাদেশের চাকরির পরীক্ষার জন্য সাহিত্য অংশ, বিসিএস সহ বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার সাহিত্য অংশের জন্য আমরা একটা পেইড কোর্স করাচ্ছি 500 টাকার বিনিময়ে, প্লাস বিসিএস রিটেনের যে 30 নম্বরের কি সাহিত্য অংশ, এই পেইড কোর্সটি 500 টাকার বিনিময়ে করাচ্ছি। আমরা জাকির বিসিএস এ দুটো ক্লাস একটু এমনি ফ্রি দিয়েছিলাম একটু দেখার জন্য আপনাদেরকে। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আমার ক্লাস ভালো লাগে বা মনে হয় যে না স্যারের ক্লাস করার দরকার আছে, তাহলে আপনারা কি করবেন, জাকির বিসিএস এর পেজে দেখবেন যে আমাদের এই ভর্তির ব্যাপারে নোটিশ দেওয়া আছে। 500 টাকা বিকাশ করে ভর্তি হতে পারবেন। এবং এই ক্লাসের স্ক্রিনেও দেখেন জাকির বিসিএস স্পেশাল থেকে একটা নোটিশ দেওয়া আছে। আপনারা যারা আগ্রহী তারা এই নোটিশ থেকে পদ্ধতিগুলো বুঝে নিয়ে বিকাশ নাম্বারটা নিয়ে আপনারা চাইলে কি আমার কোর্সে ভর্তি হতে পারবেন। কারণ আগামী দিন থেকে এই সরাসরি আমরা জাকির বিসিএসে ক্লাস নেব না, আমরা ক্লাস নেব শুধু আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের দিয়ে। আর আজকে একটি পরীক্ষাও আছে, কারণ আমরা লেকচার 1 এবং 2 দুটো লেকচার আমরা করিয়েছি। তার মধ্যে 2টা আমরা ওপেন করেছি, একটা আমাদের সিক্রেট গ্রুপে করিয়েছি। আজকে আমরা ক্লাসের পরে, অর্থাৎ আমি 10:30 বা 11:15 দিকে ক্লাস শেষ করবো, 10:30টায় ক্লাস শেষ করবো। 10:30টায় ক্লাস শেষ করার পরে 1 এবং 2 নম্বর লেকচারের পর একটা পরীক্ষা হবে 20 নম্বরের। আপনারা জানেন যে বিসিএস প্রিলিমিনারিতে 20 নম্বরের প্রশ্ন থাকে। বিসিএস প্রিলিমিনারিতে 20 নম্বরের সাহিত্য প্রশ্ন থাকে, 20 নম্বরের, 15 ব্যাকরণ, সাহিত্য 20। তো আজকে আমার ক্লাসের শেষে আপনাদের জাকির বিসিএস এ আমরা একটা লিঙ্ক দিব পরীক্ষার, গুগলে একটা পরীক্ষা হবে 20 নম্বরের। কিসের উপর? লেকচার 1 এবং 2, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের উদ্ভব, বাংলা ভাষা এবং সাহিত্যের উদ্ভব এবং বাংলা সাহিত্যের যুগ বিভাগ, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং তার আগের ক্লাসে। জি, তাহলে 1 এবং 2 এর পর আমাদের একটা 20 নম্বরের ক্লাস, এটা আজকে ওপেন, সবাই দিতে পারবেন, সবাই দিতে পারবেন। তবে আগামী শনিবার থেকে যে ক্লাসগুলো আমরা নিব লেকচার 4 থেকে, সেটি আর আপনারা সবাই করতে পারবেন না। আমাদের যে শুধু পেইড স্টুডেন্ট, আমরা অলরেডি 1400 স্টুডেন্ট পেয়েছি। তো যারা আপনারা এখনও চান আগামী শনিবারের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে নেবেন। তাহলে তাছাড়া শনিবার রাতের ক্লাসটি আপনার, আজকের কোনো আলোচনা এই প্রশ্নে থাকবে না বাবারা। আজকে যা কিছু বললাম এ সমস্ত কথা এই পরীক্ষায় থাকবে না। এই পরীক্ষায় থাকবে কোন তথ্যগুলি আমরা গতদিন যে ক্লাসটা নিয়েছি যুগ বিভাগ, প্লাস তার আগে একটা ক্লাস নিয়েছি বাংলা ভাষার উদ্ভব ইতিহাস, ইন্দো ইউরোপ থেকে শুরু করে প্রাকৃত, তারপরে মাগধী প্রাকৃত ইত্যাদি ইত্যাদি, অপভ্রংশ, বঙ্গকামরূপী। তাহলে আজকে যে পরীক্ষাটা আজকের টপিকের উপরে না, কোন টপিকের উপরে? এর আগের যে দুটো ক্লাস হয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং কি বাংলা ভাষার উদ্ভব, এর উপর। যে আজকের ক্লাস যখন শেষ হবে তখন আপনার 20 নম্বরের একটি পরীক্ষা সবাই দিতে পারবেন। এটি গুগল ফর্মে নেওয়া হবে, জি আপনারা পেয়ে যাবেন। আমি একটা লিঙ্ক দেবো, লিঙ্কে টাচ করলে দেখবেন যে পরীক্ষাগুলো দেওয়া যাবে। জি, থ্যাংক ইউ। আর যারা ভর্তি হতে চান তারা আমাদের জাকির বিসিএস এর নোটিশটা দেখে কি সবাই ভর্তি হয়ে যাবেন। জি, থ্যাংক ইউ। তো আমরা বলছিলাম যে দেখেন চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 46.5টি। না, মোট পদ সংখ্যা 46.5টি না ভাই, না, মোট পদ সংখ্যা 50টি। চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 50টি। আর প্রাপ্ত পদ সংখ্যা কয়টি? প্রাপ্ত পদ সংখ্যা 46.5টি। প্রাপ্ত পদ 46.5 মানে এই চর্যাপদের 50টি পদের মধ্যে 2-1টা পদ কি হারিয়ে নষ্ট হয়ে গেছে। কতটি পদ নষ্ট হয়ে গেছে? 3.5টি পদ, 3.5টি। তাহলে অপ্রাপ্ত পদ কয়টি? 3.5টি। অপ্রাপ্ত পদ 3.5টি। চর্যাপদের অপ্রাপ্ত পদের সংখ্যা বা অনাবিষ্কৃত পদের সংখ্যা 3.5টি, প্রাপ্ত পদের সংখ্যা 46টি। কোন কোন পদ পাওয়া যায়নি? কোন কোন পদ? যে লিঙ্ক গ্রুপেও দিব, লিঙ্ক জাকির বিসিএসেও দিব। জি, আজকে যেহেতু ওপেন পরীক্ষাটি, জাকির বিসিএসেও দিব লিঙ্কটা, আমাদের যে গ্রুপ আছে সেখানেও দিব। জি, 24, 25, 48 এবং 23-এর কি শেষাংশ। তাহলে চর্যার কোন কোন পদ পাওয়া যায়নি? চর্যার কোন কোন পদ পাওয়া যায়নি বা অনাবিষ্কৃত রয়েছে? অনাবিষ্কৃত পদ সংখ্যা কোনগুলি? 24,
25 48, 24 25 48 এবং 23-এর শেষাংশ। তাহলে কোন পদের অর্ধেক পাওয়া গেছে? 23 নম্বর পদের। কোন পদের অর্ধেক পাওয়া যায়নি? তাও 23। কোন পদের অর্ধেক পাওয়া গেছে? তাও 23। আর কোন পদের অর্ধেক পাওয়া যায়নি? তাও 23। জি। আর কোন কোন পদ পাওয়া যায়নি? 24 25 48। 24 25 এবং 48 এই পদগুলি পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন? এর মধ্যে 23 নম্বর পদটা কার? 23 নম্বর পদটা হচ্ছে ভূসুকুপা। লিখে নেন, ভূসুকুপা। 23 নম্বর পদটি কার? এই যে অর্ধেক পাওয়া গেছে কার? ভূসুকুপা 23 নম্বর পদ, যার প্রথম 6 লাইন পাওয়া গেছে, প্রথম 6 চরণ কি পাওয়া গেছে, আর শেষ 4 চরণ পাওয়া যায়নি। 23 নম্বর যে পদ কার লেখা? ভূসুকুপা। এই ভূসুকুপার 23 নম্বর পদের কি 10 চরণ, তার প্রথম 6 চরণ আবিষ্কৃত হয়েছে, আর শেষের 4 চরণ পাওয়া যায়নি। আর 24 25 48 পুরোপুরি পাওয়া যায়নি। এদের মধ্যে 48 নম্বর পদ কার? কুক্কুরিপা। 48 নম্বর পদটি কার? কুক্কুরিপার। 24 নম্বর পদটি হলো কান্নপার। আর 25 নম্বর পদটি হচ্ছে তন্ত্রীপা। তন্ত্রীপা। জি, চাইলে একটু লিখে নিতে পারবেন। জি, তাহলে 23 নম্বর যে পদ, যেটির অর্ধেক পাওয়া গেছে অর্ধেক পাওয়া যায়নি, সেটি কার? সেটি আমাদের ভূসুকুপার। 23 নম্বর পদ। আর 24 নম্বর পদ কান্নপার, অনাবিষ্কৃত পদ। তাহলে 24 নম্বর পদটি অনাবিষ্কৃত, কিন্তু পদটি কার ছিল? কান্নপার। 25 নম্বর পদটি তন্ত্রীপা বা তান্ত্রিপা কোনো বই আছে। আর 48 নম্বর পদটি কার? কুক্কুরিপার। তাহলে 24 25 48 নম্বর পদটি একেবারেই পাওয়া যায়নি। আর 23 নম্বর পদের প্রথম অর্ধেক অর্থাৎ শুরুর 6 লাইন পাওয়া গেছে এবং শেষের 4 লাইন কি পাওয়া যায়নি। আচ্ছা, আর যারা সাহিত্য কোর্স করতে চান আবারও, কিংবা যারা করেননি, আমরা সাহিত্য অলরেডি করিয়ে ফেলেছি, তবে আবার বলছি আমাদের ব্যাকরণ কোর্স যারা করতে চান, ব্যাকরণ কোর্স, জি, আমরা সাহিত্য কোর্সটি আমাদের 3 মাসের কোর্স। সাহিত্য কোর্সটি 3 মাসের। আমরা সাহিত্যের পরে আবার কি ব্যাকরণ কোর্স আবার করাবো। জি, 3 মাসের। আমাদের যে এপ্রিল মে জুন, এপ্রিলে শুরু করেছে আমরা, মে জুন, এই 3 মাসের সাহিত্য কোর্স শেষ করে আমরা কি করব? এপ্রিল মে জুন জুলাইয়ের 2-3 তারিখ থেকে আমরা আবার কি ব্যাকরণের কোর্স দেবো। জি, তখন আমরা আপনার আবার চাইলে ভর্তি হতে পারবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, এখন চর্যায় মোট যে 50টি পদ, কতজন কবি মিলে পদটা লিখেছে? কতজন কবি মিলে লিখেছে? কতজন? চর্যার মোট পদকর্তা কতজন? পদকর্তা 24, মতান্তরে 23, ডক্টর শহীদুল্লাহর মতে 23। কনফিউশন না ভাই, দ্বিমত। ডক্টর শহীদুল্লাহর মতে কি? ডক্টর শহীদুল্লাহর মতে কতজন পদকর্তা চর্যাপদের? 23 জন। কিন্তু বেশিরভাগের মতে কি 24 জন। আর এদেরকে বলা হয় পা। কি বলা হয়? পা। আসলে পদকর্তা। এরা আসলে কি পদকর্তা। যারা পদ লিখেছে তারা হচ্ছে পদকর্তা। আমরা যেমন এখন যারা কবিতা লেখে তাদেরকে বলে কবি, যারা কবিতা লেখে তাদেরকে আমরা কি বলি? কবি বলি। আর আগের যুগে এগুলোকে বলা হতো পদ, আর যারা লিখতো তাদেরকে বলা হতো পদকর্তা। তাহলে চর্যায় মোট কয়টি পা? মোট বলবেন 24টি পা। 23টি বলার দরকার নেই। চর্যার পা কয়টা? চর্যার পা 24টা। বোঝা গেছে? আর ডক্টর শহীদুল্লাহর মতে কয়টা? 23টা পা। জি, ক্লাসের সময় দেওয়া আছে, জাকির বিশেষে দেওয়া আছে রাত 9টায়, একই সময়। জি, রাত 9টায়। এখন এই 24টা পা আপনাদেরকে মনে রাখতে হবে। এই 24টা পা মাথায় রাখতে হবে ভাই। অলরেডি 41 বিশেষ না, 39, এই তো, হ্যাঁ 40 বা 39, হ্যাঁ 40 বিশেষে প্রশ্ন হয়েছে, নিচের কে চর্যাপদের কবি নন? নিচের কে চর্যাপদের কবি নন? এখন চর্যাপদের কবি কে নন কেমনে পারবেন? পরীক্ষা প্রশ্ন হবে, নিচের কে চর্যাপদের কবি নন বা চর্যাপদের রচয়িতা নন? কে নন এটা আপনি জানবেন না ভাই। কে নন এটা আপনি জানবেন না, আপনি জানবেন কে হন।
চর্যাপদের কবি কে নন এটা আপনি জানবেন না, আপনি জানতে হবে চর্যাপদের কবি কে হন। যে হন হন হনগুলো বাদ দিলে যে ব্যাটা থাকবে সেগুলো নন। তাহলে হনকে এই 24 জন পদকর্তার নাম আমি লিখে দিচ্ছি, দয়া করে একটু মনে রাখবেন, পারলে লিখে নেন। কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, ধাম মোহিতা। হ্যাঁ লিখবেন, লিখে নেবেন, লেখেন কান্ন কামলি লুই কুক্কুরি, কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া বা বিরূপা, লেখা আছে বিরুয়া গুন্ডুরি। কান্ন কামলি লুই কুক্কুরি, কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন। আচ্ছা, নিচে যদি না দেখা যায় তাহলে উপরে লিখছি, কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন, ধাম মোহিতা। আচ্ছা, মোহিতা বানানটা উকার দিন, মোহিতা, ধাম মোহিতা ডম্বি তন্ত্রী, অজদেব জয়ানন্দী লাড়িডম্বি শান্তি। এই 24 জন পদকর্তা। জি হ্যাঁ লিখে দিয়েছে না, রমজানের দিনে দুপুরে মানে 10টা বা 11টার দিকে। জি কামরুল ইসলাম, রমজানের রাতে না, রাতে যেহেতু তারাবি থাকবে, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে থাকবেন, রমজানের মাসটা ক্লাস হবে জি 10টা 11টায় জানিয়ে দেব আমি। জি তাহলে আমি 24 জন পদকর্তার নাম দেখেন, খুব সুন্দর করে ছন্দের মতো করেছি, আপনারা দেখবেন একটু। কান্ন কামলি লুই কুক্কুরি, কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন। কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন। ধাম মোহিতা ডম্বিতন্ত্রী, ধাম মোহিতা ডম্বিতন্ত্রী কি অজদেব জয়ানন্দী লাড়িডম্বি শান্তি। দেখেন চেষ্টা করা হয়েছে পিছনে অন্তমিল দেওয়ার, একটু কবিতার মতো করে দেখবেন, ভালো লাগবে, চেষ্টা করবেন। কান্ন কামলি লুই কুক্কুরি, কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি। আমার সাথে সাথে বলেন ভাই, জি কান্ন কামলি লুই কুক্কুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন। ধাম মোহিতা ডম্বিতন্ত্রী, ধাম মোহিতা ডম্বিতন্ত্রী, অজদেব জয়ানন্দী লাড়িডম্বি শান্তি। বুঝতে পারলেন? জি আরো মজার করে আমার বইয়ে ছড়া আকারে দেওয়া আছে, যে দেখবেন। তো এই 24 জন পদকর্তার নাম আপনাকে মাথায় রাখতে হবে ভাই, মাথায়। আরো একটু সহজ ছন্দ করা আছে, আরো একটু সহজ ছন্দে আমি লিখেছি, চেষ্টা করছি। জি আরো একটু সহজ ছন্দে আপনাদেরকে আমি এটা লিখে দিব আগামী দিন, আমি করেছি অলরেডি, আপনাদের জন্য একটু সরল ছন্দ করেছি। জি এখন এই 24টা পা মাথায় করে রাখতে হবে, 24টা পা, নিজের বাপ মা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, প্রতিবেশী আক্কাস মর্জিনা সকিনা, সবার নাম ভুলে যাইতে হবে। বিশেষ ক্যাডার হতে হলে জুয়েল স্যারের নাম মনে রাখতে হবে, আর এই জুয়েল স্যার যা যা পড়াবে সেইগুলো মাথায় রাখতে হবে, অন্য কিছু সব ভুলে যান, সব আবার আসবে, সব আসবে। যদি বিশেষ ক্যাডার হন দুনিয়ার সব ভেঙে চুরে আপনার কাছে চলে আসবে, আর যদি চাকরি বাকরি না পান সব ভেঙে চুরে চলে যাবে, রক্ষা করতে পারবেন না। কাজেই আপাতত সব বাদ দেন, সব বাদ দিয়ে পড়ার টেবিলে আসেন। জি
জীবনে জি যদি যোগ্যতা অর্জন করেন, যদি ভালো কিছু করেন, ভালো কিছু পান, সব চলে আসবে জীবনে, যা চাইবেন তাই। জি, আর যদি খালি ওই পড়তে মন বসেন, এগুলো মনে থাকে না, খালি কি মুন্নি বাদনা মুহি শিলা কি জামানি, হ্যাঁ, এগুলো মনে থাকে, তাহলে জীবন গেছে। জি, আচ্ছা, 24 জন মাথায় রাখবেন। যদি বেশি বোঝা মনে হয়, বেশি ভারী মনে হয় যে স্যার এত 24টা পা কেমনে মনে রাখবো, 24টা পা মাথায় রাখা আমার সম্ভব না, আমি এত ওজন মাথায় নিতে পারবো না, তাহলে অন্তত 5-6টা পা ফরজ, এই সবগুলি মনে রাখা নফল সুন্নত। জি, কিন্তু এদের মধ্যে 5-6টা পা অবশ্যই ফরজ মাথায় রাখতে হবে। কোন কোন পা? একটা পায়ের নাম হচ্ছে এই যে কান্ন পা, কান্ন পা। একটা পা হচ্ছে লুই পা, একটা হচ্ছে কুক্কুরি পা, একটা হলো ভুসুকু পা, একটা হচ্ছে সবর পা। 1, 2, 3 এই 5টা পা অবশ্যই মাথায় রাখতেই হবে। কান্ন পা, লুই পা, কুক্কুরি পা, ভুসুকু পা, সবর পা মনে রাখতে হবে। জি, কেন এই পাগুলোর নাম মনে রাখতে হবে? পরীক্ষা আসবে। কেমনে আসবে পরীক্ষায়? চর্যার সর্বাধিক পদের রচয়িতাকে। হ্যাঁ, এমএস সরকার 23 নম্বর পদের রচয়িতা বলে দিয়েছে ভাই, ভুসুকুপা। লিখে নেন দ্রুত, 23 নম্বর পদের রচয়িতা ভুসুকুপা, ভুসুকু। জি, চর্যার সর্বাধিক পদের রচয়িতাকে। চর্যার সর্বাধিক পদ, চর্যার যে 50টি পদ 24 জন কবি মিলে লিখেছে। চর্যার 50টি পদ 24 জন, মানে গড়ে 2টা করে, কিন্তু গড়ে 2টা, 24 জন মিলে 50টি, গড়ে 2টা করে। কিন্তু এই চর্যা, এই 24টা পায়ের একজন আছে মালপা, সেই মালপায়ের নাম কি? কান্নপা। চর্যার সর্বাধিক পদের রস একাই 13টি মেরে দিয়েছে। যেখানে 24 জন মিলে 50টা লিখেছে, সেখানে কান্নপা একাই কি 13টা। চর্যার সর্বাধিক পদের রচয়িতার নাম কি? কান্নপা। চর্যার সর্বাধিক পদের রচয়িতার নাম কি? কান্নপা। কোন পদকর্তা সবচেয়ে বেশি পদ লিখেছেন? কান্নপা। কান্নপার হচ্ছে পদ সংখ্যা কয়টি? 13টি। কিন্তু কিন্তু যখন বলবে কান্নপার প্রাপ্ত পদ সংখ্যা কয়টি, তখন আবার 13টি উত্তর দেন না। ওই যে প্যারাসিটামল 3 বেলা, কান্নপা এলেই 13টা না, এইবার বিপদে পড়েছেন। এবার একজন বলছে স্যার ওই যে হুমায়ুন আজাদের লাল লিপলে যে 12টা দেওয়া আছে, ওই বেটা গাধা বোঝে না, যেখানে দেওয়া আছে কান্নপার প্রাপ্ত পদ সংখ্যা কয়টি। কান্নপার প্রাপ্ত পদ সংখ্যা 12টি। স্যার এক জায়গায় উত্তর 12টি, এক জায়গায় উত্তর 13টি, এটা কেমনে? কেমনে কি? দুটাই উত্তর, উত্তর দুটাই, প্রশ্ন তো দুইটা ভাই। কান্নপার পদ সংখ্যা কয়টি বা রচিত পদ সংখ্যা কয়টি, তার উত্তর 13টি। কিন্তু কান্নপার প্রাপ্ত পদ সংখ্যা কয়টি, প্রাপ্ত পদ বা কান্নপার কয়টি পদ পাওয়া গেছে, তার উত্তর 12টি। কেন? 13টি লিখেছে, কিন্তু একটা যে পাওয়া যায়নি, একটা যে হারিয়ে গেছে। কোনটা হারিয়ে গেছে? 24টা আগে বলে দিছি। তাহলে কান্নপার মোট পদ সংখ্যা বা রচিত পদ সংখ্যা কয়টি? 13টি। কিন্তু কান্নপার প্রাপ্ত পদ সংখ্যা কয়টি বা কান্নপার কতটি পদ পাওয়া গেছে, তার উত্তর 12টি। তাহলে কান্নপার কোন পদটি পাওয়া যায়নি? 24 নম্বর পদ। জি, আমরা আগে বলে দিয়েছি। চর্যার সর্বশ্রেষ্ঠ পদকর্তার নাম কি? চর্যার সর্বশ্রেষ্ঠ পদকর্তাকে? কান্নপা। চর্যার এই যে 24টা পায়ের মধ্যে সবচেয়ে সেরা পা, সবচেয়ে শ্রেষ্ঠ পা, সবচেয়ে দামি পা কোনটা? চর্যার 24 পায়ের সবচেয়ে দামি পা, সেরা পা, মাল পা, একের পা। জি, একের মালকে কান্নপা। জি, আচ্ছা, এখন দেখেন এই যে লুই পা পেয়েছেন, লুই পা। জি, চর্যার আদি পদকর্তা, চর্যার আদি পদকর্তার নাম কি? লুই পা, আদি, প্রথম। চর্যার যে 50টি পদ সিরিয়াল করে 1, 2, 3, 4, 5, 6। আহমেদ সজল, আমি মাঝ রেল লাইন থেকে ক্লাস করছি। সজল, হ্যাঁ, তাহলে তো আমি তো মাঝদিয়া রেল লাইনের, তুমি তো আমার গ্রাম থেকে ক্লাস করছো, ধন্যবাদ তোমাকে সজল। আচ্ছা, তাহলে কি বলছিলাম মনে হচ্ছে? চর্যার ওই যে 50টি পদ 1, 2, 3 এরকম করে সিরিয়াল করে 50, তার 1 নম্বর যে পদ, 1 নং পদের রচয়িতাকে? 1 নং পদের রচয়িতা লুই পা।
চর্যার যে 50টি পদ তার 1 নম্বর প্রথম পদটির রচয়িতা লুইপা, এই জন্য লুইপাকে বলে আদি কবি। কি বলা হয়? চর্যার আদি বা প্রথম পদকর্তাকে, আদিও যে শুরু করেছে। 1 নং পদের রচয়িতাকে, চর্যার 1 নং পদের রচয়িতা লুইপা, চর্যার প্রথম পদের রচয়িতাকে লুইপা, চর্যার আদি পদকর্তাকে লুইপা। তাহলে 1 নং পদের রচয়িতাকে লুইপা। লুইপা রচিত পদের সংখ্যা কয়টি? 2টি। পা কেন? শহীদুল ইসলাম বলেছে ভাই পদকর্তা, আসলে পদকর্তা সংক্ষেপে পা, পদকর্তা। এই পদকর্তা থেকে সংক্ষেপে শর্টকাট করে বলা হয়েছে পা। তাহলে প্রথম বা আদি পদকর্তা লুইপা। লুইপা রচিত পদ সংখ্যা কয়টি? 2টি। কোন কোন পদ? 1 এবং কি 29, এই 2টি পদ লুইপার। মনে রাখবেন লুইপা রচিত পদ সংখ্যা কয়টি? 2টি। কোন কোন পদ? 1 নং পদের রচয়িতা লুইপা এবং 29। তাহলে 29 নং পদের রচয়িতা লুইপা, 1 নং পদের রচয়িতা লুইপা, আদি পদকর্তা। কিন্তু চর্যার প্রবীণ বা প্রাচীন পদকর্তাকে, প্রবীণ বা প্রাচীন পদকর্তা সবরপা। এখন এইখানে অনেকে কনফিউজড হয়। একজন আদি, আদি মানে যিনি প্রথম কবিতা লেখা শুরু করেছেন, চর্যাপদ লেখা যিনি প্রথম শুরু করলেন তিনি হলেন আদি পদকর্তা বা প্রথম পদকর্তা। আর চর্যার প্রবীণ বা প্রাচীন বয়স্ক পদকর্তাকে সবরপা। কনফিউশন নাই, কিন্তু আপনারা কনফিউশন বানাই দিয়েছেন। দুটো তো দুই জিনিস ভাই। একজন যিনি প্রথম কাজটি করেছেন, যিনি প্রথম এই কাজটি বা কবিতা পদ লেখা শুরু করেছেন প্রথম, তিনি হলেন লুইপা, আদি পদকর্তা। আর বয়সের দিক থেকে যিনি সবচেয়ে সিনিয়র, প্রাচীন, প্রবীণ, তিনি হলেন সবরপা। চর্যার প্রবীণ বা প্রাচীন পদকর্তাকে, প্রবীণ বা প্রাচীন পদকর্তা হচ্ছে সবরপা, আর প্রথম যিনি লিখেছেন আদি পদকর্তা হচ্ছে লুইপা। কাজে কনফিউশন নাই। সবরপা কয়টা পদ লিখেছেন? 2টা। সবরপা রচিত পদ সংখ্যা 2টা। চর্যার যে শেষ 50 নম্বর পদ, 50, চর্যার যে 50টি পদ বললাম তার 50 নম্বর পদের রচয়িতাকে সবরপা, এবং 28, চর্যার 28 এবং 50 নম্বর পদের রচয়িতা জি সবরপা। তাহলে 1 নম্বর পদের রচয়িতা লুইপা আর 50 শেষ পদের রচয়িতাকে সবরপা। একজন আদি বা প্রথম পদকর্তা আর একজন শেষ বা প্রবীণ বা প্রাচীন। একজন আদি বা প্রথম 1 নং পদের রচয়িতা লুইপা, আর প্রবীণ বা প্রাচীন বা শেষ পদের রচয়িতা 50 নম্বর পদ সবরপা। সবরপা রচিত পদ সংখ্যা কয়টি? 2টি। কোন কোন পদ সবরপার লেখা? 28 এবং 50। 28 এবং 50 নম্বর পদের রচয়িতা সবরপা। জি এই যে দেখেন একটা আছে কুক্কুরি পা, আসলে কুক্কুরি পা না, কুক্কুরি আপা। কুক্কুরি পা না, মনে মনে বলবেন কুক্কুরি আপা। কেন আপা? কেন? চর্যার 23টা পা আর একটা আপা, 23টা ভাই আর ভিড়ে একটা আপু। সেই আপুর নাম কি? সবচেয়ে রোমান্টিক যে নাম সেটা একটা আপুর, কুক্কুরি। সুন্দর না নামটা? জি। চর্যার পদকর্তাদের মধ্যে সবচেয়ে রোমান্টিক সুন্দর নামটা হচ্ছে একজন আপার, সে আপাটির নাম কি? কুক্কুরি আপা। জি। তাহলে চর্যার মহিলা পদকর্তার নাম কি, বা কোন পদকর্তাকে মহিলা বলে মনে করা হয় বা ধারণা করা হয়? কুক্কুরি আপা। আসলে তিনি মহিলা ছিলেন কিনা এর কোনো প্রমাণ নাই। মহিলা যে ছিলেন ভাই এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই, ছবি টবিও নয়, আমরা কোনোদিন দেখিও নি। গবেষকরা তার লেখা দেখে অনুমান, লেখা এবং নাম, ওই যে নাম কুক্কুরি, স্ত্রীবাচক কুক্কুরি, বেটা ছেলে হলেও নাম হয়তো কুক্কুর পা, বুঝতে পারলেন? কুক্কুর। জি। স্ত্রীবাচক দীর্ঘইকার প্রত্যয়, নর নারী, নর নারী এরকম ওরা স্ত্রীবাচক। মোরগ মুরগি, হ্যাঁ, এরকম স্ত্রীবাচক শব্দের শেষে কি দীর্ঘইকার যুক্ত হয়। তাহলে মনে করা হলো কুক্কুরি স্ত্রী। এবং তার কবিতার মধ্যেও কিছু কিছু বিষয় আছে যেটা কবিতা যখন পড়াবো আপনারা বুঝতে পারবেন। চর্যাপদের মধ্যে 2টো ক্লাস শিডিউলে দেওয়া আছে, দেখবেন। তাহলে চর্যার মহিলা পদকর্তাকে বা নারী পদকর্তা বলে কাকে মনে করা হয়? কুক্কুরি আপাকে। এই কুক্কুরি আপা রচিত পদ সংখ্যা কয়টি? 3টি। কুক্কুরি আপা মোট 3টি পদ লিখেছেন। 3টি পদ। কত কত নম্বর পদ? 2, 20 এবং 48। 2, 20 এবং 48 নম্বর পদ কুক্কুরি আপার। এর মধ্যে দেখবেন ওই যে 48 পাওয়া যায়নি, মনে আছে তো? তাহলে কুক্কুরি আপার রচিত পদ কয়টি? কুক্কুরি আপার রচিত পদ হচ্ছে 3টি, কিন্তু কুক্কুরি আপার
প্রাপ্ত পদ কয়টি, আবিষ্কৃত পদ কয়টি? তাহলে দুইটি। তাহলে প্রশ্নগুলি কিন্তু পেঁচাবে। পেঁচাবে কেন? আপনাকে কনফিউজ করবে, আপনাকে ভুল করাবে। আপনি যদি ঝাঁপ দেন তাহলে বিপদ। বোঝা গেছে? জি, মানে ওই যে বললাম যে আপনি মানে অনেকেই প্রশ্ন কিন্তু পরীক্ষক মডারেট করবে, মডারেট করে আপনাকে ডুবাতে চাইবে, আপনাকে বিভ্রান্ত করতে চাইবে আপনাকে, তাই না? কুক্কুরিপার পদ কয়টি? তাহলে কুক্কুরিপার পদ হচ্ছে তিনটি। কুক্কুরিপার পদ কয়টি? তিনটি। কুক্কুরিপার রচিত পদ হচ্ছে তিনটি। কত কত? তাহলে আসবে নিচের কোন পদটি কুক্কুরিপার রচিত? বা এমনও বলতে পারে কোন পদটি কুক্কুরিপার রচিত নয়। নিচের কোন পদটি কুক্কুরিপার রচিত নয়? তো নয় কি আপনি জানবেন কোনটা নয়? নয় জানবেন না, আপনি জানবেন হয়। তাহলে এটা হয়, এটা হয়, এটা হয়, হয় 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 বাদ দিলে যেটা থাকবে সেটা নয়। তাহলে 2, 20 এবং 48 কুক্কুরিয়াপা রচিত। তাহলে কোনটি নয়? 2, 20, 48 বাদ দিলে যাহা থাকিবে তাহা কুক্কুরিয়াপা রচিত নয়। অনেক মাল আছে, এই যে 2-3 হাজার ছাত্রের ক্লাস, তো 2-4টা মাল আছে। বলছে স্যার এত কিছু জেনে লাভ কি, এত কিছু তো আসেনি, কখনোই আসেনি। মানে আসবে না, তাকে বলেছে রে দেখবি যখন আসবে তখন যে ঠিক আছে সামনে বার আসুক। বই পড়ে কি? বই পড়ে জব সলিউশন, বই পড়ে হ্যান ত্যান। জব সলিউশন পড়তে হবে কেন? চেক করার জন্য। শুরুই করেন জব সলিউশন দিয়ে, তাহলে কাম শেষ, কেল্লা ফতে। কেন? ওই সমস্ত বই সালের কোশ্চেনে যা যা এসছে তা জানবেন, কিন্তু ভবিষ্যতে কি আসবে তাও জানতে হবে। না হলে যখন আপনি পরীক্ষা দিবেন তখন দেখবেন কিছু কিছু কমন পাননি, বলছেন ঠিক আছে এইগুলো এবার পেলাম না, সামনেবার দেখছি। সামনেবার আর ওইটা আসবে না, সামনেবার আরেকটা আসবে। তার মানে যা এসছে তা তো পড়বেন ভাই, ভবিষ্যতে কি কি আসতে পারে তাও পড়তে হবে। কারণ যত দিন যাবে সাহিত্য কিন্তু গভীরে যাবে। কাজ আপনি কি এসছে সেগুলো নিয়ে রেডি হয়ে আছেন তা হবে না। যা এসছে তা নিয়ে রেডি হয়ে থাকবেন, ভবিষ্যতে যা আসতে পারে সেগুলো নিয়ে রেডি হয়ে থাকতে হবে। যাতে আসা মাত্রই খালি বলবেন মামুর বাটা প্রশ্ন করেই দেখ। ওই যে আমি হুঙ্কার দিলাম না যে প্রশ্ন খালি করেই দেখ, কি করি? আপনি বলবেন যে প্রশ্ন খালি করে দেখ, কোথা থেকে প্রশ্ন করবি? তারপর টের পাবি মামুর বোঠা কাকে লেড়েছিস। জুয়েল কিবরিয়ার ছাত্রকে লেড়েছিস তো বাঘের লেজে আঙ্গুল দিয়েছিস। হ্যাঁ, টের পাবি। জানতে হবে। শুধু সালের কোশ্চেন সলিউশন, অমুক জব সলিউশন মার্কা বই বা ওই যে তাই না মাস্টার মার্কা বই, হ্যাঁ কি শুধু সালের কোশ্চেন বেছে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। সালের কোশ্চেন পড়বেন তো ভাই, পড়বেন না তা না, পড়বেন, কিন্তু আগে আপনার কি তথ্য পড়ে তারপর সালের কোশ্চেনের বই পড়ানোর পর নিজেকে চেক করার জন্য, যাচাই করার জন্য। কিন্তু শুধু আপনি সালের কোশ্চেনই পড়েন, এটা ভুলের স্বর্গে আছেন। অন্তত বিসিএস হবে না, প্রাইমারি হতে পারে, নিবন্ধন হতে পারে, রেল, বন, সমবায় এগুলো হতে পারে, কিন্তু বিসিএস ক্যাডার হবেন আর শুধু সালের কোশ্চেন মার্কা বই পড়ে হবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। জি, তাহলে কুক্কুরিপা রচিত পদ সংখ্যা কয়টি? 3টি। কুক্কুরিপা রচিত পদ সংখ্যা হচ্ছে 3টি। কি কি? 20, 2, 20 এবং 48। 2, 20 এবং 48। কিন্তু প্রাপ্ত পদ সংখ্যা কয়টি কুক্কুরিপার? 2টি, 2 এবং 20। কোন পদটি কুক্কুরিপার পাওয়া যায়নি? 48 নম্বর পদটি পাওয়া যায়নি। আর মহিলা পদকর্তার নাম কি? কুক্কুরিপা। জি, আরেকজন কি আছে আমাদের? ভুসুকুপা, মনে আছে? জি, চর্যার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদ রচয়িতাকে ভুসুকুপা। চর্যার দ্বিতীয়, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক পদ রচয়িতাকে কাহ্নপা। সবচেয়ে বেশি সংখ্যক পদ রচয়িতা কাহ্নপা, 13টি পদ লিখেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতাকে ভুসুকুপা। এই ভুসুকুপা রচিত পদ সংখ্যা কয়টি? 8টি। ভুসুকুপা রচিত পদ সংখ্যা, জি, ভুসুকুপা রচিত পদ সংখ্যা 8টি। কোন পদ ভুসুকুপার লেখা একটু লিখে নেন। জি, 6, 21, 23 লিখেন। 6, 21, 23, 27, 30 লিখেছেন। 6, 21, 23, 27, 30, 41, 43, 49। ভুসুকুপা রচিত পদ সংখ্যা কয়টি? 6টি। তাহলে কোন পদটি ভুসুকুপার লেখা বা কোনটি নয় যদি আসে, যদি কঠিন করে, বা 49 নম্বর পদটি কার লেখা যদি বলে, তাহলে ভুসুকুপা পদ লিখেছে 6টা। কি কি? 6, 21, 23, 27, 30, 41, 43, 49। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে 49। 49 খুবই জরুরি। কেন?
কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? মনে আছে? জি, খুবই গুরুত্বপূর্ণ। কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? কোন কবি? এই মাল ভুসুকুপা। সেটি প্রশ্ন নয়, সেটি চলে এসছে, আসতে পারে, কিন্তু আরেকটা কি আসবে যেটি এলে আর আপনি পারবেন না। আমি নিশ্চিত আপনি এটি এলে পারবেন যে কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছে। এই প্রশ্ন বলছেন, খালি দিয়েই দেখেন কি করি। ভুসুকুপা জানা আছে, কমন পড়েছে, কেন সকল বই দেওয়া আছে, কিন্তু এটি আসবে না। আসবে যে ভুসুকুপা কত নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। এইবার দেখবেন আপনি এরকম হয়ে গেছেন। কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? বলছেন খালি দিয়েই দেখুক কি করি, শালা খালি দিয়ে দেখ না ভুসুকুপা, কিন্তু ওটা আর দিবে না। দিবে কি, যে ভুসুকুপা কত নম্বর পদে, কত নম্বর চর্যায় ভুসুকুপা নিজেকে কি বাঙালি বলে দাবি করেছেন? 49 নম্বর চর্যায়। 49 নম্বর চর্যায় ভুসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। কি বলেছেন? আজি ভুসুকু বঙ্গালী ভইলি, নিয় ঘরণী চণ্ডালী লেলি। আজি ভুসুকু বঙ্গালী ভইলি, আজ থেকে ভুসুকু বাঙালি হলো, নিয় ঘরণী চণ্ডালী লেলি। তাহলে ভুসুকুপা যে নিজেকে বাঙালি বলে দাবি করেছে কত নম্বর পে, কত নম্বর চর্যায়? 49 নম্বর চর্যায়। জি, তাহলে 49 নম্বর চর্যা কার লেখা? ভুসুকুপার। ভুসুকুপার পদের সংখ্যা কয়টি? 8টি। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা ভুসুকুপা। 6, 21, 23, 27, 30, 41, 43 এবং 49 পদের রচয়িতা ভুসুকুপা। জি, একটি পদ বলতে একটি পূর্ণাঙ্গ কবিতা। জি, একটি পদ মানে একটি পূর্ণাঙ্গ কবিতা হলো পদ। একটি পূর্ণাঙ্গ কবিতা পদ, এবং জানিয়ে রাখি চর্যার যে 50টি পদ, ম্যাক্সিমাম কবিতায় কি 10 লাইনের। চর্যার বেশিরভাগ কবিতা কত লাইনের? চর্যার এই যে 50টি কবিতার 48টি কবিতা 10 লাইনের। 48টি কবিতা 10 লাইনের, দুটো বাদ দিয়ে দুটো কবিতা, একটা হলো 21 8 লাইনের, আর 43 12 লাইনের। ভালো করে শুনুন কথাটি। চর্যার যে 50টি কবিতা, 50টি, এর মধ্যে 21 নম্বর পদটি কয় লাইনের কবিতা? 8 লাইনের। 43 নম্বর পদটি 12 লাইনের। এর বাইরে যত পদ আছে সকল পদ কত লাইনের? 10। তাহলে চর্যার অধিকাংশ পদ কত চরণ বা কত লাইন বা কত পংক্তিতে রচিত? 10। ওকে, এই যে দেখেন, এই যে চর্যাপদ দেখেছেন, এই যে বই তো মূল বই তো পড়েন না, খালি কোথা থেকে কি কি পড়েন আল্লাহ জানে। এই যে দেখেন বই, যে চর্যাপদ দেখেছেন। জি, এই চর্যাপদ পড়বেন ভাই, ভালো ভালো বই পড়বেন, চর্যাপদ পড়বেন। এই যে চর্যাপদ দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন কি? যে এই যে চর্যাপদ, এই যে বই, অতীন্দ্র মজুমদার জি সম্পাদিত একটি বই আমার কাছে আছে, চর্যাপদ। তো চর্যার অধিকাংশ কবিতাগুলি কত লাইনের? চর্যার অধিকাংশ কবিতা কত লাইনের? 10 লাইনের, 10 চরণের। শুধু দুটো কবিতা, একটা হচ্ছে 21 নম্বর কবিতা, 21 নম্বর 8 লাইনের, এবং 43 নম্বর কবিতাটা 12 লাইনের। আর এর বাইরে যত কবিতা আছে সবই কি 10 চরণের। ওকে, জি। তো ঠিক আছে, আজকে পর্যন্ত আমরা রাখছি। চর্যাপদ নিয়ে আমাদের আরো একটি ক্লাস আছে। কি করব সেখানে? চর্যাপদের গুরুত্বপূর্ণ চরণ, রিটেন আলারা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবেন। চর্যাপদের কি একটা প্রশ্ন হবে, দুটো লাইন তুলে দেবে, দুটো লাইন, কাঁ তরু বড় পাঞ্চবি ডালো, চঞ্চল চিয়ে পৈঠে কালো, দিয়ে বলবে আধুনিক বাংলায় রূপান্তর করো। যারা রিটেন পরীক্ষা দেবেন, এই গ্রুপে আছেন বা জাকির বিসিএসে আছেন, চর্যাপদের 2-3টা লাইন তুলে দিবে, চরণ তুলে দিবে, দিয়ে কি বলবে? যে এই চর্যাপদের বাংলা আধুনিক বাংলায় রূপান্তর করো। প্রিলিমিনারিতে আসতে পারে, একটা লাইন দিয়ে বলবে আপনা মাসে হরিণা বৈরি, আধুনিক রূপ নিচের কোনটি? বলে ক খ গ ঘ অপশন থাকবে। তারপর চর্যা নিয়ে আরো বেশ কিছু কথা আছে, চর্যাপদের ভাষা, চর্যাপদের, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, আপনার চুল দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ রে বাবা, বয়সও হয়ে যাচ্ছে, আর এত সারাদিন কথা বলি, এত মাথা গরম থাকে, কেমনে চুল থাকবে? জি, তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমি চেষ্টা করেছি চর্যাপদ নিয়ে ক্লাসগুলো আলোচনা করার। আগামী দিন শনিবারে আমরা চর্যাপদের অবশিষ্ট অংশ পড়াবো। সেখানে চর্যাপদের ভাষা, যে সন্ধ্যা ভাষা, চর্যাপদের যে প্রবাদ, চর্যাপদের যে গুরুত্বপূর্ণ চরণ, এবং চর্যাপদের কবিদের সম্পর্কে, কান্নপা লুইপা সম্পর্কে আরো একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন। জি, আর এখন
কিন্তু একটা পরীক্ষা দিবেন শিক্ষার্থী বন্ধুরা। আমি বের হয়ে যাব, কিন্তু আপনাদেরকে আমি জাকির বিসিএস এবং আমার সাথে সিক্রেট গ্রুপ আছে, সেখানে আমি একটা লিঙ্ক দিব, সেখানে ঢুকে আপনারা 20 নম্বরে একটা পরীক্ষা দিবেন। জি, কালকে রাত পর্যন্ত 9টা পর্যন্ত পরীক্ষাটি দেওয়া যাবে। আমি কাল 10টা একটা রেজাল্ট দিব, দেখবো যে কে কত স্কোর করেছেন আজকে থেকে শুরু করে কাল। তবে কেউ ডাবল দিতে পারবেন না, সেইভাবে সেট করা আছে। আগামীকাল রাত 9টা পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন। কালকে রাত 9টার পরে আমরা রেজাল্ট দিব, আমরা দেখব যে জাকির বিসিএস এর কে কত স্কোর করেছেন। জি, পরীক্ষাটি হবে লেকচার 1 এবং 2, অর্থাৎ বাংলা ভাষা, সাহিত্যের ইতিহাস এবং সাহিত্য যোগ বিভাগ থেকে। জি, আর এই যে এখন যেগুলো পড়লাম চর্যাপদ, সেগুলো আগামী দিন পরীক্ষা হবে, আগামী শনিবার। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। জি, পরীক্ষা না দিয়ে যাবেন না। জি, পরীক্ষাটা দিবেন, তাতে প্রশ্নের কোয়ালিটি, প্রশ্নের কৌশল, প্রশ্নের ধরনটা বুঝতে পারবেন। ভালো থাকবেন। আর আমাকে যদি ভালো লাগে, আমার ক্লাস যদি ভালো লাগে, কারণ আজকের পরে যেহেতু ফ্রি ক্লাস শেষ, আমরা জাকির বিসিএস আর সরাসরি লাইভ ক্লাসে আসবো না। আগামী শনিবার থেকে আমরা সরাসরি ক্লাস নেব কি আমাদের সিক্রেট গ্রুপে। কাজে আপনারা সবাই কিন্তু দেখতে পাবেন না। যারা মনে করেন ক্লাসগুলি সাহিত্যের সাথে থাকবেন, করবেন, তারা দয়া করে জাকির বিসিএসে ঢুকে, এবং আমাদের এই যে ক্লাসের স্ক্রিনে দেখেন জাকির বিসিএস থেকে আমাদের এই নোটিশটি দেওয়া আছে। জি, তা আপনারা দয়া করে এই জাকির বিসিএসে ঢুকে আপনারা ভর্তি হয়ে আমার ক্লাসটি আগামী শনিবার থেকে আমাদের ক্লাস করতে পারবেন। জি, তো ভালো থাকবেন। হ্যাঁ, আর আমি আমার ফোন নাম্বারটা আমি এর আগেও দিয়েছি, আজকে আর একবার দিচ্ছি, 01712-337-554। এটি আমার পার্সোনাল নাম্বার। যদি কেউ বিশেষ প্রয়োজন মনে করেন বা কোনো বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারবেন, ঠিক আছে। আর আমার একটা বই আছে বাংলা কোষ, আমার নিজের লেখা একটি বই আছে বাংলা কোষ, যেখানে সাহিত্যের এই সমস্ত তথ্যগুলি আমার মতো করে আমি আলোচনা করেছি বা দিয়েছি, সেই বইটি বাংলা কোষ। জি, আমার লেখা বই। এই বইটি যদি আপনারা কেউ পেতে চান রাজশাহীর বাইরে যে কোনো জায়গা থেকে, তাহলে একটা আমাদের এজেন্ট আছে, এজেন্টের নাম্বারটা 01744727712। এই নাম্বারে ফোন করলে আমার লেখা বইটি হ্যান্ড নোট বাংলা কোষ সেটি পেয়ে যাবেন। জি, 017447277, এটা আমার নাম্বার, এটা আমাদের এজেন্টের নাম্বার, প্রকাশনা প্রতিষ্ঠানের নাম্বার। জি, এটি আপনারা যদি বইটি কালেক্ট করতে চান, অর্থাৎ আমার হ্যান্ড নোট, আমি যে তথ্যগুলো বলছি সেখানে এভাবে আছে। আর এটি আমার পার্সোনাল নাম্বার, যারা আপনারা জরুরি প্রয়োজন আমার সাথে কথা বলতে চান তারা কথা বলবেন। আর জাকির বিসিএস এর সঙ্গে থাকবেন। জি, আমাদের ক্লাস করবেন। জি, ভালো থাকবেন, পরীক্ষা দিয়ে যাবেন সবাই। আমি এক্ষুনি লিঙ্ক দেবো, 2 মিনিটের মধ্যে এক্ষুনি লিঙ্ক দিব, সবাই পরীক্ষা দিয়ে বের হবেন 10-15 মিনিট। জি, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।